শুরু করি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 1 আমরা দেখব। আমরা শুরুতেই কিছু আঞ্চলিক জোট দেখব, আঞ্চলিক সংস্থাগুলো দেখব। আঞ্চলিক জোটের মধ্যে আমরা শুরুতেই দেখব হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বা সংক্ষেপে হচ্ছে সার্ক। সার্ক হচ্ছে সবসময় আসলে যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখন একটু বেশি ইম্পর্টেন্ট। সার্কের ইতিহাস এখানে কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো আসলে পরীক্ষাতে আসবে না। ইতিহাসটা আমি একটু সংক্ষেপে বলি। মূলত হচ্ছে দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলো বা বিভিন্ন অঞ্চলের দেশগুলো তারা জোটবদ্ধতা হওয়ার দিকে এগিয়েছিল। জোটবদ্ধতা হওয়ার মূল কারণটা ছিল, দেখা গেল যে যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের মোটামুটি 20 বছর পরে, 25 বছর পরে হচ্ছে যে আরেকটা বড় ধরনের যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তো এই কারণে হচ্ছে যে আপনার আহ ছোট ছোট দেশগুলো চিন্তা করলো যে আমরা যদি আসলে একলা থাকি তাহলে আক্রান্ত হওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আমরা জোটবদ্ধ হতে পারি এবং নিজেরা নিজেদেরকে সাহায্য করতে পারি। আমাদের একটা মিউচুয়াল কোঅপারেশন থাকা দরকার। তো এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জোট গড়ে ওঠে। কিন্তু স- সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়াতে আসলে ওই ওই ধরনের কোনো জোট হয় নাই। এই কারণে একটা গবেষণায় দেখা গেল যে দক্ষিণ এশিয়াতে অর্থনৈতিক যে উন্নতি সেটা আসলে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় তেমন একটা হয় নাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় নাই। তো এই চিন্তা ভাবনা থেকেই বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের কাছে একটা চিঠি লিখেন যে আমরা এরকম আসলে একটা জোট করতে পারি যেখানে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য সহযোগিতা করবো এবং নিজেদের উন্নতি ঘটাবো। তো এটা ছিল আসলে প্রেক্ষাপট। এখানে যেগুলো আছে এগুলো আপনাদের পরীক্ষার জন্য কোনো প্রয়োজন নাই, পরীক্ষাতে আসবে না। যেটা পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে এই প্রস্তাবের পরে কয়েক দফায় হচ্ছে আলোচনা হয়, কয়েক দফায় হচ্ছে বৈঠক হয়, এবং 1985 সালে ঢাকায় দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানদের একটা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান, এই অনুষ্ঠিত সম্মেলনের মধ্য দিয়ে হচ্ছে সার্ক জন্মগ্রহণ করে। তাহলে আমাদের জন্য এই স্লাইডটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে সার্ক এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে এবং হচ্ছে কোথায়। তাহলে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। কবে? 1985 সালে ঢাকায় হচ্ছে সার্ক প্রতিষ্ঠিত হয়, এবং সার্কের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে যে সার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে উত্তর হবে সার্ক ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ওইটাই ছিল কিন্তু সার্কের প্রথম কোনো সম্মেলন। সার্কের প্রথম সম্মেলনটা কিন্তু বাংলাদেশে হয়েছিল, অর্থাৎ সার্কের প্রথম সম্মেলন হোস্ট করেছিল বাংলাদেশ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো এখন এই যে আমি বললাম যে সার্কের প্রথম সম্মেলন বাংলাদেশে হয়েছিল, এটা কিন্তু আপনি স্লাইডে কোথাও পাবেন না। এখন এটা আপনাকে কোত্থেকে বুঝে নিতে হবে? এই যে এখান থেকে বুঝে নিতে হবে। 1985 সালের ডিসেম্বর মাসে ঢাকায় রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, এই সম্মেলনের মাধ্য দিয়েই সার্ক জন্ম হয়। তাহলে এইখানে আপনার এই লাইনটা পড়ে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, তাহলে সার্কের জন্ম হয়েছে ঢাকাতে, এবং সার্কের প্রথম যে এই শীর্ষ সম্মেলন সেটা হয়েছে ঢাকাতে। ওকে, তারপরে আমরা দেখলাম হচ্ছে যে সার্কের হেডকোয়ার্টার্স এটা নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক যখন প্রতিষ্ঠিত হয় 1985 সালে, তখন তার প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল 7টা। কারা কারা ছিল? আফগানিস্তান বাদ দিয়ে দক্ষিণ এশিয়ার অন্য যেই 7টা দেশ, সেই 7টা দেশই হচ্ছে সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য বা ফাউন্ডিং মেম্বার্স। তাহলে কে কে আছে এখানে? বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এই 7টা দেশ মিলে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। এরপরে 2007 সালে হচ্ছে সার্কের 14তম শীর্ষ সম্মেলনে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে। তো এইখানে যে কততম শীর্ষ সম্মেলনে আফগানিস্তান সদস্যপদ লাভ করেছিল এটা প্রয়োজন নাই। প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে সার্কের সর্বশেষ সদস্য কে? তাহলে উত্তর হচ্ছে আফগানিস্তান। আর সার্কের এই সর্বশেষ সদস্য আফগানিস্তান কবে হয় বা কবে তারা সার্কে যোগদান করে? 2007 সালে হচ্ছে আফগানিস্তান সার্কে যোগদান করেছে। সার্কের তাহলে বর্তমান সদস্য হচ্ছে 8টা, আফগানিস্তান সহ। এবং এদের মধ্যে সার্কের 8টা দেশের মধ্যে ল্যান্ডলকড, ল্যান্ডলকড মানে হচ্ছে যেই দেশগুলোর সীমানাতে কোনো সমুদ্র নাই, সমুদ্রের সাথে যাদের কোনো সীমানা নাই, সেই দেশগুলোকে বলা হয় ল্যান্ড লকড কান্ট্রি বা স্থলবেষ্টিত রাষ্ট্র। সার্কের 3টা দেশ আছে যেই দেশগুলো হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র। সেই দেশগুলো হচ্ছে নেপাল,
আফগানিস্তান এবং ভুটান। এই তিনটা দেশ হচ্ছে সার্কের সদস্য, কিন্তু তারা ল্যান্ড লকড বা স্থলবেষ্টিত। সার্কের 8টা দেশ সদস্য, এর বাইরেও সার্কের 9টা পর্যবেক্ষক রাষ্ট্র আছে। তো পর্যবেক্ষক সদস্য আপনার মুখস্থ না করলেও চলবে, জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে সার্কের পর্যবেক্ষক হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন আছে। পর্যবেক্ষক এদের কাজ কি? আসলে এদের কাজ হচ্ছে যে এদেরকে রাখা হয়েছে অনেকটা হচ্ছে আপনার গার্ডিয়ান হিসেবে। গার্ডিয়ান হিসেবেও না, মূলত রাখা হয়েছে যে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য, যে ভাই আমরা তো একটা আসলে জোট করছি, এখন আমাদেরকে ভাই একটু বুদ্ধি পরামর্শ দিয়া সাহায্য টাহায্য করেন। এটা ছিল আসলে মেইন থিম। তাহলে পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে, পর্যবেক্ষক সদস্য হচ্ছে 9টা, এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নও আছে, জাস্ট এতটুকু জানলে এখানে চলবে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে। এই কারণেই সার্কের প্রথম মহাসচিবও ছিলেন একজন বাঙালি, যার নাম হচ্ছে আবুল আহসান। তাহলে আবুল আহসান তিনি হচ্ছেন সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। সার্কের বর্তমান মহাসচিবও কিন্তু একজন বাংলাদেশী, যার নাম হচ্ছে গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার হচ্ছে তিনি তৃতীয় বাংলাদেশী হিসেবে সার্কের মহাসচিব নির্বাচিত হয়েছেন, এবং তিনি হচ্ছেন সিরিয়ালের দিক থেকে 15তম সেক্রেটারি জেনারেল। তাহলে সার্কের 15তম সেক্রেটারি জেনারেল নাম হচ্ছে গোলাম সরোয়ার, এবং তিনি তৃতীয় বাংলাদেশী হিসেবে সার্কের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। সার্কের চেয়ারম্যানশিপ দেখেন, একজন হচ্ছে সেক্রেটারি জেনারেল আর আরেকটা হচ্ছে চেয়ারম্যান। সাধারণত যেই দেশে হচ্ছে আপনার সম্মেলনটা হয় সার্কের, ওই দেশই হচ্ছে সার্কের চেয়ারম্যান থাকে। তো সার্কের সর্বশেষ যেই সম্মেলনটা হয়েছিল সেটা হয়েছিল নেপালে। এই কারণে সার্কের বর্তমান চেয়ারম্যান কিন্তু হচ্ছে নেপাল। আর সার্কের প্রথম চেয়ারম্যান অবশ্যই বাংলাদেশ হবে। কেন? কারণ সার্কের প্রথম যেই সম্মেলনটা হয়েছিল, শীর্ষ সম্মেলন, সেটা কিন্তু বাংলাদেশেই হয়েছিল। তাহলে সার্কের প্রথমের সাথে কতগুলোর সাথেই বাংলাদেশ জড়িত। একটা হচ্ছে প্রথম সম্মেলন, আরটা হচ্ছে প্রথম চেয়ারম্যান, এবং আরটা হচ্ছে যে প্রথম মহাসচিব। এই তিনটা প্রথমের সাথে কিন্তু সার্কের তিনটা প্রথমের সাথে বাংলাদেশের নাম জড়িত। তাহলে সার্কের বর্তমান চেয়ারম্যান হচ্ছে নেপাল। সার্কের টোটাল ভাষা হচ্ছে 10টা, কিন্তু সার্কের অফিসিয়াল ভাষা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইংরেজি। স্যারকে এই যে এই 10টা ভাষার মেইন কারণটা হচ্ছে যে এই যে ভারতীয় উপমহাদেশটাই তো মূলত হচ্ছে সার্কের সদস্য। এখানে কিন্তু নানা জাতির, নানা ধরনের, নানা ভাষার, নানা সংস্কৃতির মানুষ বাস করে। সব সংস্কৃতির, সব ভাষার মানুষদেরকে ইনক্লুড করার জন্য, যাতে এখানে হচ্ছে কোনো বৈষম্য না থাকে, এই কারণে হচ্ছে সার্কের ভাষা সংখ্যা বা সার্কের ভাষা 10টা রাখা হয়েছে। এখানে কি কি ভাষা আছে এটা পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট জানলেই চলবে যে সার্কের ভাষা হচ্ছে 10টা, এবং সার্কের অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। সার্কের কোনো সিদ্ধান্ত যদি পাশ হইতে হয়, আমরা জাতিসংঘে দেখেছিলাম, জাতিসংঘের সাধারণ পরিষদে, যে ওইখানে যদি কোনো সিদ্ধান্ত পাশ হইতে হয় তাহলে 2/3 ভোট প্রয়োজন পড়ে। কিন্তু সার্কের ক্ষেত্রে বিষয়টা হলো, যদি কোনো সিদ্ধান্ত পাশ হইতে হয় তাহলে সেখানে 100% হ্যাঁ ভোট লাগবে। 100% হ্যাঁ ভোট লাগবে, অর্থাৎ যেই 8টা সদস্য আছে, 8টা সদস্যই একটা নির্দিষ্ট প্রপোজালে ভোট দান করতে হবে। কেউ একজন যদি ভোট দানে বিরত থাকে তাহলে কিন্তু ওই প্রস্তাবটা পাশ হবে না। 100% হ্যাঁ ভোট লাগবে, এবং এইখানে দ্বিপক্ষীয় কোনো কিছু কিন্তু আলোচনা হয় না। সার্কের যে আলোচনা বা সার্কের যে সম্মেলন, সেখানে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয় না। দ্বিপাক্ষিক বলতে কোনটা বোঝানো হচ্ছে? যেমন ধরেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার নানা বিষয় নিয়ে ঝামেলা আছে, দ্বিপাক্ষিক বিষয়, যেমন হচ্ছে আহ নদী নিয়ে ঝামেলা আছে, সীমান্ত হত্যা নিয়ে ঝামেলা আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ঝামেলা আছে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে ভারতের সাথে। এইগুলো কিন্তু সার্কের কোনো সম্মেলনে আলোচনা হইতে পারবে না। তো সার্ক কি কি বিষয় নিয়ে কাজ করবে এগুলোর উপর ভিত্তি করে সার্কের কিছু রিজিওনাল সেন্টার বা আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। তো এর আগে, মানে এখন যে বর্তমান সময়, এই বর্তমান সময়ের আগে সার্কের অনেকগুলো সেন্টার ছিল, রিজিওনাল সেন্টার ছিল, কিন্তু পরবর্তী দেখা গেল যেগুলো আসলে কন্ট্রোল করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে, এবং এগুলো আসলে যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে সেই উদ্দেশ্য আসলে বাস্তবায়িত হচ্ছে না। এই কারণে এই রিজিওনাল সেন্টারগুলোর কলেবর অনেক ছোট করে আনা হয়। আপনারা হয়তো কোনো কোনো বইতে দেখবেন যে সার্কের রিজিওনাল সেন্টার 14টা বা 12টা বা 10টা এরকম, কিন্তু আসলে এটা একটা ভুল তথ্য। সার্কের বর্তমান আঞ্চলিক কেন্দ্রের সংখ্যা হচ্ছে জাস্ট 5টা। এই 5টা আঞ্চলিক কেন্দ্রের কোথায় কোথায় অবস্থিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সার্কের কৃষি কেন্দ্র হচ্ছে ঢাকায় অবস্থিত। সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটে অবস্থিত। যক্ষ্মা এবং এইডস কেন্দ্র এটা কাঠমান্ডুতে অবস্থিত।
সার্কের এনার্জি সেন্টার বা শক্তি কেন্দ্র পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত, এবং কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে কলম্বোতে অবস্থিত। তো এইখানে হচ্ছে ইংরেজিতে দেওয়া আছে যে কোন সেন্টারটার নাম কি এবং কোথায় কোথায় অবস্থিত। এর মধ্যে আপনারা গুরুত্ব সহকারে পড়বেন হচ্ছে সার্ক এগ্রিকালচারাল সেন্টার এবং পড়বেন হচ্ছে সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও সার্কের কিছু বিশেষায়িত অঙ্গ রয়েছে। বিশেষায়িত অঙ্গ বলতে এদের কাজগুলো হচ্ছে বিশেষ বিশেষ, যেমন ধরেন রয়েছে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড, সার্কের উন্নয়নের জন্য একটা তহবিল রয়েছে। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, এটা নিউ দিল্লিতে অবস্থিত, এটাকে সার্ক ইউনিভার্সিটিও বলা হয়। সাউথ এশিয়ান রিজনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, এটা আবার কিন্তু ঢাকাতে অবস্থিত। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে রিজনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তার মানে এটা অনেকটা হচ্ছে আমাদের যেরকম বিএসটিএ আছে না, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন, অনেকটা ওই রকম ভাবেই হচ্ছে এই রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন কাজ করে, এবং আরবিট্রেশন কাউন্সিলও রয়েছে। তো এর মধ্যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এবং হচ্ছে সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো একটু আগে আমরা দেখলাম যে সার্কের যে ইউনিভার্সিটিতে রয়েছে সেটা হচ্ছে ভারতের নয়া দিল্লিতে অবস্থিত। এটাকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিও বলা হয়ে থাকে, অথবা এটাকে সার্ক ইউনিভার্সিটিও বলা হয়ে থাকে, দুইটাই বলতে পারেন। আচ্ছা, এরপর আসেন এই সার্কের যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক বাড়ানো বা এদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করা, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা, এই বৃদ্ধি করার জন্য হচ্ছে সার্কের মধ্যে এখন পর্যন্ত দুইটা চুক্তি হয়েছে। একটা চুক্তির নাম হচ্ছে সাপটা, সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। প্রিফারেন্সিয়াল মানে কি? প্রিফারেন্সিয়াল মানে হচ্ছে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, ট্রেড মানে বাণিজ্য, তাহলে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, এটা হলো সাপটা। এই সাপটা চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে সার্কের সদস্য দেশগুলোর মধ্যে একটা প্রিফারেন্সিয়াল ট্রেড থাকবে। প্রিফারেন্সিয়াল ট্রেড কোনটা? ওই যে আপনারা অর্থনীতিতে নাকি শিল্প বাণিজ্যে পড়েছিলেন, বাংলাদেশ এবং ভুটানের সাথে দ্বিপক্ষীয় একটা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি আছে, যেখানে বাংলাদেশের 100টা পণ্য ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়, আবার ভুটানের 34টা পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। হ্যাঁ, এগুলো ছিল। তো এই সাপটাও চুক্তিটাও অনেকটা এরকমই ছিল, তবে এখানে ডিটেল কোনো কিছুই পড়তে হবে না, আপনাকে নামটা পড়তে হবে, এব্রিভিয়েশনটা পড়তে হবে, আর পড়তে হবে যে কবে স্বাক্ষরিত হয়েছে। এই সাপটা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 1993 সালে, এবং সেটা কার্যকর হয় 2 বছর পরে 1995 সালে। কিন্তু এই চুক্তিটা আসলে টিকে নাই বা ওয়ার্ক করে নাই। পরবর্তীতে আরেকটা চুক্তি করা হয়, সেটার নাম হচ্ছে সাফটা। জাস্ট ওই পি এর জায়গায় এফ হয়ে গিয়েছে। এফ মানে হচ্ছে ফ্রি। ফ্রি কি? ফ্রি, ফ্রি ট্রেড। তাহলে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সংক্ষেপে সাফটা চুক্তি, এই চুক্তিটা আহ, করে সার্কের দেশগুলো, যেখানে তারা ঘোষণা করেছিল যে এই অঞ্চলগুলোর মধ্যে একটা ফ্রি ট্রেড থাকবে। তো এখানেও ডিটেল লাগবে না যে ফ্রি ট্রেডটা কেমন হবে, কিভাবে কাজ করবে, যদিও এখানে স্লাইডে উল্লেখ আছে, কিন্তু এটা প্রয়োজন নাই। যেটা লাগবে সেটা হচ্ছে যে এটা কবে স্বাক্ষরিত হয়, এবং এটা কিন্তু সর্বশেষ স্পেশাল বিসিএস পরীক্ষাতে আসছে। স্বাক্ষরিত হয় 2004 সালে এবং কার্যকর হয় 2 বছর পরে 2006 সালে। এখানে দেখেন কিছু হাবিজাবি কথাটা লেখা আছে যে সাফটাতে কি কি আছে কি কি নাই। এগুলো কোনো প্রয়োজন নাই পড়ার, নাইস টু নো, কেউ চাইলে পড়তে পারেন, তবে এগুলো থেকে জীবনে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে নাই, আসবেও না। সার্কের সর্বশেষ সম্মেলন, একটু আগে এটা উল্লেখ করেছিলাম যে সার্কের বর্তমান চেয়ারম্যান কিন্তু নেপাল। যেহেতু বর্তমান চেয়ারম্যান নেপাল, বর্তমান এর আহ, আগের অর্থাৎ সর্বশেষ যে সম্মেলন সেটাও কিন্তু নেপালে হয়েছিল, কারণ সাধারণত যিনি চেয়ারম্যান থাকেন, হ্যাঁ, সেখানেই হচ্ছে যে সম্মেলনটা হয়। যেমন প্রথম সম্মেলন হয়েছে বাংলাদেশে, তাহলে পরে বাংলাদেশ ছিল চেয়ারম্যান, তাহলে সর্বশেষ সম্মেলন হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। এই কারণে সার্কের বর্তমান চেয়ারম্যানও কিন্তু হচ্ছে নেপাল। তো নর্মালি যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে যে প্রতি 2 বছর পর পর সার্কের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মানে 14 পরে 2 বছর পরে হওয়ার কথা ছিল 2016, কিন্তু 2016 সালে পাকিস্তানে এই সম্মেলনটা হওয়ার কথা ছিল। ভারত পাকিস্তান মারামারি হয়, এই মারামারি হওয়ার পরে এই সম্মেলনটা স্থগিত হয়ে যায়, এবং স্থগিত হওয়ার পরে আদৌ এই সম্মেলনটা আর অনুষ্ঠিত হয় না, এবং সামনে হবে কিনা সেটার আসলে কোনো গ্যারান্টি নাই, না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখন পর্যন্ত সব সব থেকে বেশিবার সার্কের সম্মেলন হোস্ট করেছে হচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত 3বার সার্কের সম্মেলন বাংলাদেশ হোস্ট করেছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো আমরা একটু পর ডিকেপ করি। আমরা এখন দেখবো হচ্ছে বিমস্টেক। বিমস্টেকটা হচ্ছে মূলত
বঙ্গোপসাগরের তীরের যে দেশগুলো আছে এই দেশগুলো নিয়ে একটা অর্থনৈতিক জোট। তো এই বিমস্টেকটা প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালের 6 জুন। এই দিন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এই 4টা দেশের ফরেন মিনিস্টারটা একটা ঘোষণা করে। সেই ঘোষণার নাম হচ্ছে ব্যাংকক ডিক্লারেশন। যেহেতু এই ডিক্লারেশনটা থাইল্যান্ডের ব্যাংককে বসে দেওয়া হয়েছিল, এই কারণে এটার নাম হয়েছে ব্যাংকক ডিক্লারেশন। তো এই ডিক্লারেশনে কি ছিল? ডিক্লারেশনে ছিল যে আমরা একটা নতুন ধরনের আঞ্চলিক জোট গ্রুপ আমরা দাঁড় করাচ্ছি, এবং এই গ্রুপটার নাম হবে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বা সংক্ষেপে বিস্ট এক। তাহলে যদি প্রশ্ন আসে যে বিমস্টেকের ফাউন্ডিং মেম্বার কতজন, তাহলে উত্তর হবে 4 জন। আবার যদি এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, যদি একটু প্রায়োগিক প্রশ্ন আসে যে নিচের কোন সংস্থাটির ফাউন্ডিং মেম্বার হচ্ছে বাংলাদেশ, তাহলে উত্তর হবে বিমস্টেক। হ্যাঁ, তাহলে এটার ফাউন্ডিং মেম্বার ছিল বাংলাদেশ। তাহলে এগুলা এইভাবে একটু মাথা খাটিয়ে একটু উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো শুরুতে নাম ছিল বিমস্টেক, তার মানে শুরুতে নাম বিমস্টেক ছিল না। তাহলে বিমস্টেক নামটা কখন হয়? দেখেন, বিমস্টেক নামটা দুইটা এব্রিভিয়েশন হয়। এটা ভালো করে খেয়াল করেন। এই প্রতিষ্ঠাতা সদস্যরা হলো 4 জন: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। ওকে। এই উনিশশো 97 সালে হচ্ছে এই নামটা হয়ে যায় বিমস্টেক। তবে এই বিমস্টেকটা মূলত ছিল এই যে এম ফর ছিল মায়ানমার, কারণ এই 1997 সালের ডিসেম্বর মাসে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, ওই সম্মেলনে মায়ানমার এই সংস্থায় যোগ দেয়। তো এই যে 1997 সালের 22 ডিসেম্বর, এটা আসলে প্রয়োজন নাই, জানলেই চলবে যে মায়ানমার আসলে প্রতিষ্ঠাকালীন সদস্য না। মায়ানমার কবে যোগ দেয় এটা আসলে পরীক্ষাতে আসবে না। এর পরবর্তীতে এর পরবর্তীতে 2004-এ হচ্ছে নেপাল এবং ভুটান বিমস্টেকের সদস্য হিসেবে যোগদান করে। 2004 সালের কত কোন তারিখে হয় বা কোন মাসে হচ্ছে তারা যোগদান করে এটা পরীক্ষাতে আসবে না। জাস্ট মাথায় রাখবেন যে 2004 সালে বিমস্টেকে যোগ দেয় হচ্ছে নেপাল এবং ভুটান। এবং এই 2004 সালেই বর্তমান বিমস্টেকের যে নামটা আছে, অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এই নামটা গ্রহণ করা হয়। কারণ ওই যে এর আগে নাম কিন্তু ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, আগে নাম ছিল এইটা। এই নামটা থেকে এব্রিভিয়েশনটা চেঞ্জ করা হয়, এটা নামটা হয়ে যায় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক। তাহলে এটা আসতে পারে যে বিমস্টেকের নাম পরিবর্তন করা হয় কবে? 2004 সালের 31 জুলাই। 31 জুলাই প্রয়োজন নাই, 2004 সালে হচ্ছে বিমস্টেকের নামটা পরিবর্তিত হয়। তাহলে বিমস্টেকের বর্তমান সদস্য কয়জন? দেখেন, আমরা শুরুতে দেখলাম যে বিমস্টেকের ফাউন্ডিং মেম্বার ছিল 4 জন: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং হচ্ছে থাইল্যান্ড। এর পরবর্তীতে মায়ানমার যোগ দিয়েছে, এবং এর পরবর্তীতে নেপাল এবং ভুটান যোগ দিয়েছে। তাহলে টোটাল সদস্য সংখ্যা কত হলো? টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। টোটাল 60টা সদস্য আছে। এই 60টা সদস্য কে কে আছে? আম, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এরা হচ্ছে প্রতিষ্ঠান সদস্য, এবং এরপরে যোগ দিয়েছে হচ্ছে আম, মায়ানমার, নেপাল এবং হচ্ছে ভুটান। তো এই বিমস্টেকের যে 7টা সদস্য, এই 7টা সদস্যের মধ্যে সার্কভুক্ত দেশের সংখ্যা হচ্ছে 5টা: বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা। আর দক্ষিণ পূর্ব এশিয়া, আমরা এশিয়া মহাদেশ পড়ার সময় দেখেছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। সে 11টা দেশের মধ্যে 2টা দেশ কিন্তু বিমস্টেকের সদস্য, 2টা দেশ হচ্ছে থাইল্যান্ড এবং হচ্ছে মায়ানমার। তো এখন প্রশ্ন আসতে পারে যে বিমস্টেকের সর্বশেষ মেম্বার কোনটা, বা বিমস্টেকের সর্বশেষ সদস্য কোনটা? দেখেন, 2004 সালে একই সাথে 2টা দেশ সদস্যপদ লাভ করে, একটা হচ্ছে ভুটান এবং হচ্ছে নেপাল। কোনো আন্তর্জাতিক সংস্থায় যদি 2টা দেশ একই সাথে সদস্যপদ লাভ করে, তাহলে কোনটাকে আগে ধরা হবে বা কোনটাকে পরে ধরা হবে? যেমন ধরেন, এই নেপাল এবং ভুটান আসার আগে বিমস্টেকের সদস্য সংখ্যা ছিল 5। তাহলে এখানে নিশ্চয়ই হয় নেপাল বা ভুটান 6 নম্বর সদস্য, বা হয় নেপাল না হয় ভুটান হচ্ছে 7 নম্বর সদস্য। তাইলে এখানে হচ্ছে কোনটাকে আমি 7 ধরবো, কোনটাকে আমি 6 ধরবো? ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনে যখন কোনো সদস্য যুক্ত হয়, তখন তাদের আহ, এই সিরিয়ালটা করা হয় হচ্ছে নামের প্রথম লেটার অনুযায়ী। তাহলে ভুটানের নামের প্রথম লেটার হচ্ছে বি, আর নেপালের নামের প্রথম লেটার হচ্ছে এন। তাহলে এখানে কে আগে, বি আগে নাকি এন আগে? তাহলে অবশ্যই বি আগে। তাইলে ভুটান হচ্ছে 6 নম্বর সদস্য, 6 নম্বর সদস্য হচ্ছে ভুটান, এবং 7 নম্বর সদস্য হচ্ছে
নেপাল। তো যদি প্রশ্ন আসে যে বিমস্টেকের সর্বশেষ সদস্য কোনটা, তাহলে কি উত্তর করবেন? অবশ্যই উত্তর করবেন নেপাল। যদি ভুটান এবং নেপাল দুইটাই থাকে তাহলে উত্তর করবেন আপনি নেপাল, কিন্তু যদি যে কোনো একটা থাকে তাহলে যে কোনো একটা আপনি উত্তর করতে পারেন। তাহলে এরপরে আসেন যে বিমস্টেক যখন প্রতিষ্ঠিত হয় তখন কিছু সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছিল। মানে বলা হয়েছিল যে আমরা নিজেদেরকে এই সব ধরনের ফিল্ডে একে অপরকে সাহায্য করব। তো শুরুতে হচ্ছে কিছু ক্ষেত্র ছিল, পরে আরো কিছু ক্ষেত্র যোগ হয়, পরে ফাইনালি 2008 সালে 14টা করা হয়েছিল, এবং পরবর্তীতে ফাইনালি 2022 সালে সব ক্ষেত্রগুলোকে বাদ দিয়ে টোটাল 7টা ক্ষেত্র রাখা হয়েছে। তাহলে আপনি কোন সময় কয়টা ক্ষেত্র ছিল এতগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট পড়বেন যে 2022 সালে টোটাল ক্ষেত্র সংখ্যা হয় 7টা। ঠিক আছে, তো 2022 সালে টোটাল 7টা ক্ষেত্র করা হয়। এই 7টা ক্ষেত্র কি কি? 7টা ক্ষেত্র হচ্ছে ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, সিকিউরিটি অ্যান্ড এনার্জি, এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি, পিপল টু পিপল কন্ট্যাক্ট, সায়েন্স টেকনোলজি ইনোভেশন এবং হচ্ছে কানেক্টিভিটি। এই টোটাল 7টা সেক্টর। তাহলে প্রশ্ন আসতে পারে যে বিমস্টেকের বর্তমান ক্ষেত্র কয়টা, সহযোগিতার ক্ষেত্র কয়টা? তাহলে টোটাল হচ্ছে 7টা। এই যে 7টা ক্ষেত্র, এই 7টা ক্ষেত্র কেন করা হয়েছে? কারণ হলো বিমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে 7টা। এই কারণে 7টা ক্ষেত্র করা হয়েছে, কারণ এই 7টা ক্ষেত্রে 7জন সদস্য নেতৃত্ব দিবে। তো এর মধ্যে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশ কোথায় কোথায় নেতৃত্ব দিচ্ছে দেখুন। বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, এবং বাংলাদেশের আহ, এই নেতৃত্ব দেওয়ার আরেকটা উপখাত হচ্ছে ব্লু ইকোনমি। ঠিক আছে, তাহলে এই একটা জিনিস এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলাদেশ কোন খাতে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে বাণিজ্য, বিনিয়োগ এবং হচ্ছে উন্নয়ন খাতে। আর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার হচ্ছে আরেকটা উপখাত রয়েছে, সেই উপখাতটা হচ্ছে ব্লু ইকোনমি। জাস্ট এটা বললে চলবে। আর এখানে আরেকটা মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তন নেতৃত্ব দিচ্ছে ভুটান। এটা জাস্ট মাথায় রাখতে পারেন। বিমস্টেকের সচিবালয় বা হেডকোয়ার্টার্স, বিমস্টেকের সচিবালয় বা হেডকোয়ার্টার্স হচ্ছে বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এর মাঝে মধ্যে পরীক্ষাতে আসে যে ঢাকাতে নিচের কোনটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত। তাহলে এই একটা আমরা পেলাম যেটার সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। আমরা সামনে আরো কিছু পাবো যেগুলার আরো দুইটা আমরা পাবো যেগুলার সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। তো বর্তমান বিমস্টেকের মহাসচিবের নাম হচ্ছে ইন্দ্রমণি পান্ডে। তবে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে না এটা আসবে, কারণ যেহেতু একজন ভারতীয় নাম, সুতরাং এটা পরীক্ষাতে আসবে না। তারপরও নাইস টু নো। তাহলে ইন্দ্রমণি পান্ডে হচ্ছে বিমস্টেকের বর্তমান মহাসচিব, সেক্রেটারি জেনারেল। বিমস্টেকের বর্তমান সভাপতিও কিন্তু হচ্ছে বাংলাদেশ। তো এই সভাপতি হওয়াটা, এটা কিন্তু কারো কোনো অবদান না। যে ধরেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি বিভিন্ন কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন, হ্যাঁ, এই কারণে বাংলাদেশকে বিমস্টেকের সভাপতি করা হয়েছে। ওটা আসলে এরকম না। বিমস্টেকের সভাপতির ব্যাপারটা তাদের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলোর নামের যে প্রথম অক্ষর সেটা অনুযায়ী আসলে সার্কুলেট হয়। কিভাবে? যেমন দেখেন, বিমস্টেকের সর্বশেষ সদস্য ছিল থাইল্যান্ড। থাইল্যান্ডের প্রথম লেটার হচ্ছে টি। থাইল্যান্ডের পরে বিমস্টেকের আর কোনো সদস্য নাই। অর্থাৎ থাইল্যান্ডের টি, এই টি এর পরে তো হওয়ার কথা ছিল এস টি, ইউ, আর, ভি, ইউ, ইউ আর এগুলো দিয়ে কোনো দেশের নাম যদি হইতো তাহলে থাইল্যান্ডের পরে ওই দেশটাই আসলে সভাপতি হইতো। তো এই কারণে থাইল্যান্ডের পরে সভাপতি হয়েছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের আহ, প্রথম অক্ষর বি, এরপর অক্ষর হচ্ছে এ। এরপরে সভাপতি হবে ভুটান। ভুটানের প্রথম অক্ষর বি, এরপর অক্ষর এইচ, এরপরে ইন্ডিয়া, এরপরে মায়ানমার, এরপর হচ্ছে নেপাল, এরপরে শ্রীলঙ্কা, এরপরে আবার থাইল্যান্ড সভাপতির পদ লাভ করবে। তাহলে বিমস্টেকের এই সভাপতির আসনটা এইভাবেই হচ্ছে সার্কুলেট হয়। ঠিক আছে, তাহলে বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ, এবং বিমস্টেকের নিয়ম হচ্ছে যেই দেশ সভাপতি হবে, যেই দেশ সভাপতি হবে সাধারণত ওই দেশেই হচ্ছে পরবর্তী সম্মেলনটা হবে। তাহলে বিমস্টেকের সর্বশেষ সভাপতি ছিল থাইল্যান্ড, তার মানে সর্বশেষ সম্মেলনটা থাইল্যান্ডে হয়েছিল। আর বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ, তার মানে পরবর্তী যে সম্মেলন সেটা কিন্তু বাংলাদেশে হবে। বিমস্টেকেরও কিন্তু একটা মুক্ত বাণিজ্য চুক্তি আছে, ফ্রি ট্রেড এরিয়া আছে। আমরা একটু আগে সার্কের ফ্রি ট্রেড এরিয়া দেখেছিলাম, যেটা স্বাক্ষরিত হয়েছিল 2004 সালে এবং কার্যকর হয় 2006 সালে। তো বিমস্টেকের মুক্ত বাণিজ্য চুক্তি বা বিএফটিএএফএ সংক্ষেপে হচ্ছে দ্য বিমস্টেক ফ্রি ট্রেড এরিয়া ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এটা স্বাক্ষরিত হয় 2004 সালে। এটাও স্বাক্ষরিত হয় 2004-এ।
তাহলে আমরা দেখলাম যে ওই যে আপনার হইলো সাফটা, সাফটা যে চুক্তিটা, সাফটা চুক্তিটাও কিন্তু স্বাক্ষরিত হয়েছিল 2004 সালে এবং কার্যকর হয় 2006 সালে। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে বি এফ টি এফ এ, TAFA, হ্যাঁ, বিএফ টাফা, এই বিএফ টাফা এই চুক্তিটাও কিন্তু স্বাক্ষরিত হয়েছে 2004 সালে। বিমস্টেকের সর্বশেষ যে সম্মেলনটা ছিল সেটা ছিল ষষ্ঠ সম্মেলন, সিক্সথ সামিট। তাহলে এই সিক্স সামিটটা কোথায় হয়েছে? অ্যাজ ইউজুয়াল আমরা এটা কিন্তু পড়ে ফেলেছি যে বিমস্টেকের সর্বশেষ মেম্বার ছিল, সর্বশেষ সভাপতি ছিল থাইল্যান্ড, সুতরাং সর্বশেষ সম্মেলনটাও কিন্তু থাইল্যান্ডেই হয়েছে। তাহলে থাইল্যান্ডের ব্যাংককে 4 এপ্রিল 2025 সালে হচ্ছে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো এই ষষ্ঠ সম্মেলনে আহ, এই ষষ্ঠ সম্মেলনের থিম ছিল প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন। প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন, এটা ছিল থিম। আর বিমস্টেকের এই ষষ্ঠ সম্মেলনটাতে একটা ভিশন ঘোষণা করা হয়, যেটার নাম হচ্ছে ব্যাংকক ভিশন 2030। এই ব্যাংকক ভিশন 2030-র সিগনিফিকেন্সটা হচ্ছে মূলত যে সদস্য দেশগুলো কিভাবে 2030 সালের মধ্যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে যে বিমস্টেকের যেই ক্ষেত্রগুলো আছে, সহযোগী ক্ষেত্রগুলো আছে, এগুলোকে আর কিভাবে এক্সপান্ড করা যায়, এগুলো নিয়ে আসলে মেইন থিমটা ছিল। তো জাস্ট এখানে এতটুকুই মাথায় রাখবেন যে ব্যাংকক ভিশন এটা কোন সংস্থার সাথে জড়িত, তাহলে উত্তর হবে এটা বিমস্টেকের সাথে জড়িত। তাহলে পরবর্তী সম্মেলন কোথায় হবে? পরবর্তী সম্মেলন বাংলাদেশে হবে, কারণ বাংলাদেশ হচ্ছে বর্তমান সভাপতি, এই কারণে পরবর্তী সম্মেলনটাও বাংলাদেশেই হবে। ওকে, এরপর আসেন আমরা দেখবো হচ্ছে আসিয়ান। আসিয়ান কোনটা? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। অর্থাৎ আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলো একটা জোট আছে, একটা সংস্থা আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। এই জোটটা বা এই সংস্থাটা তৈরি হয়েছিল কিভাবে বা কখন? এই সংস্থা যখন তৈরি হয় তখন বিশ্বে স্নায়ু যুদ্ধ চলছে, কোল্ড ওয়ার চলছে। কোল্ড ওয়ারের সময় কি হয়েছিল? কোল্ড ওয়ারের সময় কিন্তু বিশ্বের যেই আম, দুই পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, এই বিশ্বের দেশগুলো কিন্তু এই দেশগুলোর পক্ষে বিপক্ষে চলে গিয়েছিল। তো এই সাউথ ইস্ট এশিয়ান যে নেশনগুলো আছে এরা, এদের লক্ষ্য ছিল যাতে এরা সমাজতান্ত্রিক বলয়ের আহ, প্রভাবে এরা প্রভাবিত না হয়, অর্থাৎ যাতে সমাজতান্ত্রিক ব্লকে এরা না যায়, এই চিন্তা ভাবনা থেকেই তারা একটা জোট করেছিল। এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক, অর্থাৎ বহুপাক্ষিক বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক আম, আরো জোরদার করা, এবং তাদের মধ্যে বাইলেটারাল বা দ্বিপাক্ষিক যদি কোনো কনফ্লিক্ট থাকে, হ্যাঁ, কোনো ধরনের কন্ট্রাডিক্টরি বিষয় থাকে, তাহলে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে সেগুলা সমাধান করাই ছিল বিমস্টেকের প্রধান উদ্দেশ্য। তো বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালে। এই এটা গুরুত্বপূর্ণ একটা সাল, 1967 সালে হচ্ছে বিমস্টেক প্রতিষ্ঠিত হয় ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে। একটু আগে কিন্তু আমরা ব্যাংকক ঘোষণা দেখেছিলাম। কোথায় দেখেছিলাম ব্যাংকক ঘোষণা? আমরা দেখেছিলাম যে বিমস্টেক এটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাংকক ঘোষণার মাধ্যমে। কত সালে? 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই 1997 সালের 30 বছর আগে 1967 সালেও কিন্তু আরেকটা ব্যাংকক ঘোষণা দেওয়া হয়েছিল, যেই ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে আসিয়ান তৈরি হয়েছিল। আসিয়ান, তো প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 5টা: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, বাংলাদেশ, থাইল্যান্ড। নাইস টু নো, খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমান সদস্য কয়টা। বর্তমান সদস্য হচ্ছে 10টা। আপনারা এশিয়ার ক্লাসে দেখেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য সংখ্যা হচ্ছে টোটাল 11টা, এবং এই 11টার মধ্যে আসিয়ানের সদস্য হচ্ছে 10টা। তার মানে একটা সদস্য হচ্ছে আসিয়ানের সদস্য না। সেই একটা সদস্যকে, সেই একটা সদস্য হচ্ছে তিমুর লিস্তে বা হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর কিন্তু এখনো আসিয়ানের সদস্য পদ লাভ করে নাই। তো এমনিতে গত বছর পূর্ব তিমুরকে হচ্ছে 11তম সদস্য পদ হিসেবে নেওয়ার কথাবার্তা চলছিল, কিন্তু এখনো কিন্তু পূর্ব তিমুর অফিসিয়ালি আসিয়ানে যোগ দেয় নাই। তার মানে এখন আসিয়ানের সদস্য সংখ্যা হচ্ছে 10টা। এই সদস্য সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। দ্য আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সংক্ষেপ হচ্ছে আফটা, সংক্ষেপ হচ্ছে আফটা। আফটা এটাও কিন্তু ওই যে সাফটার মতো, সাফটার যেরকম ফ্রি ট্রেড ছিল, সার্কের যেরকম ফ্রি ট্রেড চুক্তি ছিল, এটাও কিন্তু ওই রকম ফ্রি ট্রেড একটা চুক্তি।
তো এই আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 1992 সালে। তারিখটা খুব একটা পড়ার প্রয়োজন নাই, 1992 সাল পড়লেই চলবে। আর এরপরে হচ্ছে এটা কার্যকর হয় 1993 সালে। কার্যকর হয় 1993 সালে। তাহলে হচ্ছে কি আমরা দেখলাম যে স্বাক্ষরিত হয় 1992 সালে এবং কার্যকর হয় 1993 সালে, 1 বছর পরে। আসিয়ানের সর্বশেষ সম্মেলন হয়েছিল মালয়েশিয়াতে। এখানেও কিন্তু যেইখানে সর্বশেষ সম্মেলন হয় সেই কিন্তু চেয়ারম্যান থাকে, সার্কের মতোই। সার্কে কিন্তু এরকমই, সার্কের সর্বশেষ সম্মেলন হয়েছিল নেপালের কাঠমান্ডুতে, সার্কের চেয়ারম্যানও কিন্তু এখন নেপাল। তো আসিয়ানের ক্ষেত্রেও ব্যাপারটা আসলে সেম। সর্বশেষ সম্মেলন হয়েছিল 2025-এ মালয়েশিয়াতে, এই বছর হয়েছে। আর নেক্সট যে সম্মেলন হবে সেটা হবে হচ্ছে ফিলিপাইন 2026 সালে। তাহলে পরবর্তী যদি এরকম প্রশ্ন আসে যে আসিয়ানের পরবর্তী সভাপতিকে, উত্তর কি আসবে? উত্তর আসবে হচ্ছে ফিলিপাইন, কারণ ফিলিপাইনে পরবর্তী সম্মেলনটা অনুষ্ঠিত হবে। সিডাপ, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, বা সংক্ষেপ হচ্ছে সিডাপ। তাহলে এখানে নামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সংগঠনটার বা এই সংস্থার মেইন কাজই হচ্ছে দারিদ্র উন্নয়ন করা, পল্লীর উন্নয়ন করা। ঠিক আছে, তাহলে এই সিডাপ হচ্ছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, অর্থাৎ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে সমস্ত গরিব দেশগুলো আছে এই গরিব গরিব দেশগুলোকে সাহায্য করা এবং তাদের অবস্থার উন্নতি করা হতে সিডাপের মেইন উদ্দেশ্য। সিডাপ প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালে। এই 1979 সাল গতকালকে বা গত লেকচারে আমরা কয়েকবার দেখেছিলাম। আমরা কোথায় দেখেছিলাম 1979? আমরা 1979 দেখেছিলাম যে বিডি জয়েন্স পিস কিপিং, বিডি পিস কিপিং এ জয়েন করেছিল। এরপরে আমরা দেখেছিলাম যে সিডাও সনদ স্বাক্ষরিত হয়েছিল 1979-এ। এখন আবার আমরা দেখছি যে 1979-এ সিডাব প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সিডাব প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1979-এ। সাথে আরো দুইটা ঘটনা কিন্তু আছে, একটা হচ্ছে বাংলাদেশ পিস কিপিং ফোর্সে জয়েন করে এবং সিডাও সনদ স্বাক্ষরিত হয়। এই সিডাব প্রতিষ্ঠার পিছনে উদ্যোক্তা হিসেবে কাজ করেছিল এফএও। এই এফএওর প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1945, যেটার সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে অবস্থিত। সিডাপের সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। আমরা একটু আগে দেখেছিলাম যে বিমস্টেকের সদর দপ্তরও কিন্তু ঢাকায় অবস্থিত। তাহলে এখন আমরা দেখছি যে সিডাপের সদর দপ্তরও ঢাকাতে অবস্থিত। সদস্য সংখ্যা হচ্ছে টোটাল 15। কে কে আছে কে কে নাই এটার কোনো প্রয়োজন নাই, জাস্ট মনে রাখবেন যে সদস্য সংখ্যা হচ্ছে 15 এবং সর্বশেষ সদস্য হচ্ছে ফিজি। বর্তমান মহাপরিচালকের নাম হচ্ছে চন্দ্রশেখরা। যেহেতু তিনি একজন ভারতীয়, সুতরাং তার প্রশ্ন তার সম্পর্কিত প্রশ্ন পরীক্ষাতে না আসার সম্ভাবনাই বেশি। আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস দেখলাম এতক্ষণ পর্যন্ত। আমরা দেখলাম আসলে মূলত সার্ক, যেটা প্রতিষ্ঠিত হয়েছে ঢাকায় 1985 সালে। প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ঢাকাতে, ওই শীর্ষ সম্মেলনের মাধ্যমে হচ্ছে সার্ক প্রতিষ্ঠিত হয়। তো সার্কের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ, প্রতিষ্ঠিত হয়েছে 1985-এ। সচিবালয় হচ্ছে নেপাল কাঠমান্ডুতে অবস্থিত। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 7টা: বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ এবং হচ্ছে শ্রীলঙ্কা। সার্কের সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান, 2007 সালে সদস্যপদ লাভ করে। সার্কের বর্তমান সদস্য 8টা, এর মধ্যে ল্যান্ডলক কান্ট্রি আছে 3টা: আফগানিস্তান, নেপাল এবং হচ্ছে ভুটান। পর্যবেক্ষক রাষ্ট্র 9টা, রাষ্ট্র না মূলত পর্যবেক্ষক সদস্য হচ্ছে 9টা। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে। প্রথম মহাসচিবের নাম আবুল আহসান, বর্তমান মহাসচিবের নাম গোলাম সারওয়ার। তিনি তৃতীয় বাংলাদেশী হিসেবে সার্কের 15তম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সার্কের বর্তমান চেয়ারম্যানশিপ হচ্ছে নেপালের কাছে। প্রথম চেয়ারম্যান ছিল বাংলাদেশ। সার্কের ভাষা 10টা, অফিসিয়াল ভাষা ইংরেজি। এইখানে 100% হ্যাঁ ভোট লাগে কোনো প্রস্তাব পাশ হইতে হইলে। সার্কের সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত। এনার্জি সেন্টার পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত। নেপালের কাঠমান্ডুতে যক্ষ্মা এবং এইডস কেন্দ্র অবস্থিত। গুজরাটে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং ঢাকাতে হচ্ছে এগ্রিকালচারাল সেন্টার অবস্থিত। এছাড়াও কিছু স্পেশালাইজড বডিজ রয়েছে, এর মধ্যে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড থিম্পুতে অবস্থিত, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি নিউ দিল্লিতে অবস্থিত, সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ঢাকায় অবস্থিত এবং সার্ক আরবিট্রেশন কাউন্সিল এটা হচ্ছে ইসলামাবাদে অবস্থিত। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এটা নয়াদিল্লিতে অবস্থিত, এটা আমরা আগেও দেখেছি। সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট বা সংক্ষেপে হচ্ছে সাপটা, এটা স্বাক্ষরিত হয়েছে 1993-তে, কার্যকর 2 বছর পরে 1995-এ। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা
স্বাক্ষরিত হয় 2004 এবং কার্যকর হয় 2006, 2 বছর পরে। এরপরে আমরা দেখলাম হচ্ছে সার্কের সর্বশেষ সম্মেলন কাঠমান্ডু। বাংলাদেশ 3বার এই সম্মেলনটা হোস্ট করেছে। সর্বশেষ সম্মেলনটা আসলে হওয়ার কথা ছিল পাকিস্তান 2016 সালে, কিন্তু সেটা হয় নাই। এই কারণে সর্বশেষ সম্মেলন এখন নেপালের 2014 সালের সম্মেলনটাকেই ধরা হয়। এরপরে আমরা দেখলাম হচ্ছে বিমস্টেক 1997 প্রতিষ্ঠিত। ফাউন্ডিং মেম্বার বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 4টা দেশ। নাম পরিবর্তন করা হয়েছে 2004 সালে। বর্তমান যে নামটা আছে সেটা গ্রহণ করা হয় এবং এই 2004 সালে নেপাল এবং ভুটান সদস্যপদ লাভ করে ষষ্ঠ এবং সপ্তম দেশ হিসেবে। এরপরে আমরা দেখলাম হচ্ছে সহযোগিতার ক্ষেত্র কয়টা, 7টা। 7টার মধ্যে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, এবং হচ্ছে একটা সাব সেক্টর আছে যেখানে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে, সেই সাব সেক্টর হচ্ছে ব্লু ইকোনমি। বিমস্টেক সচিবালয় বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। এরপরে আমরা দেখলাম বর্তমান সভাপতি বাংলাদেশ। মুক্ত বাণিজ্য চুক্তি হয় 2004-এ। সর্বশেষ সম্মেলন ছিল ষষ্ঠ সম্মেলন, থাইল্যান্ডের ব্যাংককে হয়েছে। থিম ছিল প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন। বাংলাদেশ বর্তমান সভাপতি, এই কারণে পরবর্তী যে সম্মেলন সেটা কিন্তু বাংলাদেশে হবে। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, বা সংক্ষেপ হচ্ছে আসিয়ান। এই আসিয়ান প্রতিষ্ঠা হয় ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে। এটা প্রতিষ্ঠিত হয় 1967-এ। প্রতিষ্ঠান সদস্য ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড। বর্তমান সদস্য 10টা। সদর দপ্তর হচ্ছে জাকার্তা। দ্য আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এটা কার্যকর হয় 1993 সালে, কিন্তু স্বাক্ষর হয়েছিল 1992 সালে। সম্মেলন সার্কের আসিয়ানের সর্বশেষ সম্মেলন হয়েছে 46তম সম্মেলন মালয়েশিয়াতে। বর্তমান চেয়ারম্যান হচ্ছে মালয়েশিয়া। পরবর্তী সম্মেলন হবে ফিলিপাইনে, তার মানে পরবর্তী চেয়ারম্যান হবে ফিলিপাইন। সিডাপ আমরা দেখলাম, সিডাপ প্রতিষ্ঠিত হয়েছে 1979-এ। এই 1979-এ আরো 2টা ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ। সিডর স্বাক্ষরিত হয়েছিল এবং বাংলাদেশ পিস কিপিং ফোর্সে যোগ দিয়েছিল। উদ্যোক্তা হচ্ছে এফএও, সদর দপ্তর ঢাকা, সদস্য 15, সর্বশেষ সদস্য হচ্ছে ফিজি। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে অ্যাপেক। অ্যাপেক হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, বা সংক্ষেপে হচ্ছে অ্যাপেক। তার মানে নামটা দেখেই বোঝা যাচ্ছে ইকোনমিক কোঅপারেশন, মানে অর্থনৈতিক কোঅপারেশন এখানে করতে হবে, অর্থনৈতিক কোঅপারেশন এখানে করা হবে। তো এইটার মেন উদ্দেশ্যটাই ছিল ওই যে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করা। প্রতিষ্ঠা পায় হচ্ছে 1989 সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে 21টা। সদস্য সংখ্যা কারা কারা আছে এটা আসলে কোনো প্রয়োজন নাই, জাস্ট এটাই এতটুকু জানবে যে সদস্য সংখ্যা হচ্ছে 21টা। সদর দপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত। এপেকের পরবর্তী সম্মেলন হবে হচ্ছে 2025 দক্ষিণ কোরিয়া। চীন হচ্ছে 2026। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। এইটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ডি8। ডি8 নাম হচ্ছে ডি8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন। হ্যাঁ, সংক্ষেপে হচ্ছে ডি8। তো ডি8, এটা নামটা কেন ডি8, কারণ হচ্ছে এটার মেম্বার যখন এটা প্রতিষ্ঠিত হয় তখন এটার মেম্বার ছিল 8টা, কিন্তু বর্তমান মেম্বার কিন্তু 8টা না, বর্তমান মেম্বার হচ্ছে 9টা। 9টা হইলেও এটার নামটা কিন্তু ডি8ই রয়ে গেছে। আসলে নাম থেকে যায়। যেমন আমাদের চাঁদপুরে একটা জায়গা আছে, 2টা জায়গা আছে, একটা হচ্ছে চিত্রলেখা আর একটা হচ্ছে ছায়াবানী। চিত্রলেখা মানে হচ্ছে এখানে চিত্রলেখা নামে একটা সিনেমা হল ছিল। সেই সিনেমা হল আমি কোনোদিন দেখি নাই, মানে চাঁদপুরে আমি কোনোদিন দেখি নাই, আমার জন্মে আমি দেখি নাই। ছায়াবানীতে একটা সিনেমা হল ছিল, কিন্তু ওই সিনেমা হল এখন নাই, কিন্তু নাম রয়ে গেছে। এটাই আসলে যে নাম থেকে যায়। তো মুসলিম উন্নয়ন দেশগুলো অর্থনৈতিক জোট ডি8 এর বর্তমান সদস্য হচ্ছে 9টা, কিন্তু নামটা এখনো ডি8ই রয়ে গেছে, ডি8ই থাকবে, এটা চেঞ্জ হবে না হয়তো। তো যে সমস্ত জায়গাগুলোতে ডি8 ফোকাস করে বা ডি8 যেগুলো নিয়ে কাজ করে, এগুলো হচ্ছে এগ্রিকালচার, ট্রেড, ট্রান্সপোর্টেশন, ইন্ডাস্ট্রি, হেলথ, ট্যুরিজম। তাহলে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ডি8 কাজ করে। তাহলে কি কি? এগ্রিকালচার, ট্রেড, ট্রান্সপোর্টেশন, ইন্ডাস্ট্রি, এনার্জি, হেলথ, ট্যুরিজম, এগুলো নিয়ে হচ্ছে ডি8 কাজ করে। ডি8 এর প্রতিষ্ঠা হয় হচ্ছে ইস্তানবুলে 1997 সালে। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 9টা, একটু আগে আমরা বলেছি। সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান। সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সদর দপ্তর হচ্ছে ইস্তানবুলে অবস্থিত। তুর্কির ইস্তানবুলে হচ্ছে ডি8 এর সদর দপ্তর অবস্থিত। বর্তমান মহাসচিব হচ্ছে ইসিয়াকা আব্দুল কাদের ইমাম।
বর্তমান সভাপতি দেশ হচ্ছে মিশর, আর সর্বশেষ সম্মেলনটা হয়েছিল কিন্তু মিশরে। তার মানে যে দেশে সম্মেলন হয় ওই দেশে আসলে সভাপতি দায়িত্ব পালন করে। এটা হচ্ছে ইয়ার মতোই, ওই যে আপনার কি বলে আসিয়ানের মতো না। তাহলে সর্বশেষ ছিল 11তম শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনটা হয়েছিল 19 ডিসেম্বর 2024 সালে। এই তারিখটা প্রয়োজন নাই, 2024 সালটা পড়তে পারেন। আর কততম সম্মেলন এটা গুরুত্বপূর্ণ আছে। এই সর্বশেষ যে সম্মেলনটা হয় সেটার একটা থিম ছিল, একটা স্লোগান ছিল। স্লোগানটা ছিল ইনভেস্টিং ইন ইউথ, সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, শেপিং টুমোরোস ইকোনমি। তাহলে এখানে এত বড় তো আর এমসিকিউতে থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। ঠিক আছে? তাহলে প্রশ্ন আসতে পারে যে সর্বশেষ যেই ডি8 সম্মেলনটা হয়েছিল সেখানে কোনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে? তাহলে উত্তর হবে এসএমই, এসএমই খাতকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো এইখানে এগুলা হচ্ছে নাইস টু নো, এগুলা হচ্ছে নাইস টু নো, প্রয়োজন নাই। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ডি8 এর পরবর্তী সম্মেলনটা কোথায় হবে। ডি8 এর পরবর্তী সম্মেলনটা হবে হচ্ছে ইন্দোনেশিয়াতে। ঠিক আছে? তার মানে পরবর্তী সভাপতিও কিন্তু ইন্দোনেশিয়া। ওকে, এরপর আসেন আমরা আম, আমরা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা জোট পড়বো, সেটার নাম হচ্ছে টিটিআইপি। টিটিআইপি এটার এব্রিভিয়েশনটা ছিল ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। আচ্ছা, আমি প্রশান্ত মহাসাগরে বলছি, প্রশান্ত মহাসাগরে না, সরি, এটা হচ্ছে আটলান্টিকের পারের দেশগুলোর জন্য একটা বাণিজ্যিক জোট ছিল। তো যদিও এটা শুরুতে নাম ছিল টিটিআইপি, কিন্তু এখন কিন্তু আর টিটিআইপি নাম নাই। এখন নাম হচ্ছে এটার, না আমি একটু ভুল করছি, সরি। আমি যেটা বলতেছিলাম ওটা হচ্ছে ওইটা ছিল হচ্ছে নাফটা, এটা হচ্ছে পরে আছে। আচ্ছা, দেখেন, টিটিআইপি এটা হচ্ছে এই যে আমাদের এই অঞ্চলে যেরকম আসিয়ান, তারপরে সার্ক, হ্যাঁ, তারপর বিমস্টেক, আটলান্টিক পারের যে দেশগুলো আছে সে আটলান্টিক পারের দেশগুলো নিয়ে বা দেশগুলোর মধ্যে একটা বাণিজ্যিক এবং বিনিয়োগ জনিত একটা চুক্তি আছে। সেই চুক্তির নাম হচ্ছে টিটিআইপি, ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। তো এইখানে সদস্য কারা কারা আছে? যেহেতু নামে ট্রান্স আটলান্টিক, তার মানে হচ্ছে আটলান্টিকের পারের যে দেশগুলো আছে সেগুলোই হচ্ছে এখানে সদস্য হিসেবে থাকবে। তো এই টিটিআইপির বর্তমান সদস্য হচ্ছে 28টা। 28টার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ হচ্ছে 27টা, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নও এখানে আছে। তো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হচ্ছে 27টা, ওই 27টা সদস্য এখানের 28টার মধ্যে অন্তর্ভুক্ত, এবং সাথে হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে এই 28টা সদস্য দেশ নিয়ে হচ্ছে টিটিআইপি প্রতিষ্ঠিত বা টিটিআইপি গঠিত। এরপরে দেখেন নাফটা অথবা ইউএসএমসিএ। তো এই নাফটা একসময় খুব বড় একটা বাণিজ্যিক চুক্তি ছিল, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, একটা বড় এগ্রিমেন্ট ছিল। কিন্তু এটা আসলে খুব একটা ওয়ার্ক করে নাই, কাজ করে নাই। হ্যাঁ, কাজ না করার কারণে হচ্ছে এইটা হচ্ছে আপনার এই চুক্তিটা বাতিল হয়ে যায়। পরবর্তীতে এই চুক্তিটার পরিবর্তে আরেকটা চুক্তি হয়, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট বা সংক্ষেপে ইউএসএমসিএ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে এরকম যে আহ, বর্তমানে কোন চুক্তিটা আর নাই? হ্যাঁ, তাহলে উত্তর হবে হচ্ছে নাফটা। অথবা প্রশ্ন আসতে পারে যে নাফটার বদলে কোন চুক্তিটা হয়েছে? তাহলে উত্তর হবে ইউএসএমসিএ, ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট, যেটা স্বাক্ষরিত হয় হচ্ছে 2018 সালে। এই জাস্ট এটা পড়লেই চলবে। কার্যকর হয় কবে বা কয় তারিখে এটা আসলে কোনো প্রয়োজন নাই। এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়াদটা। হ্যাঁ, এই ইউএসএমসি চুক্তির মেয়াদ হচ্ছে 16 বছর। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইউএসএমসি এর সদস্য সংখ্যা কত? তাহলে উত্তর হবে ইউএসএমসি সদস্য সংখ্যা হচ্ছে অনলি 3। এরপরে আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম এগুলো সবগুলো ছিল আঞ্চলিক। আঞ্চলিক মানে হচ্ছে অঞ্চল ভিত্তিক। যেমন দক্ষিণ এশিয়ার জন্য একটা, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য আমরা দেখলাম, তারপরে আহ, আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে আমরা দেখলাম, মুসলিম আম, দেশগুলো একটা জোট আমরা দেখলাম, সিডাব আমরা দেখলাম। এখন আমরা দেখব কিছু অর্থনৈতিক জোট। অর্থনৈতিক জোটের মধ্যে শুরুতে রয়েছে G7 বা গ্রুপ অফ 7। G7 হচ্ছে আপনার 60টা শিল্প উন্নত দেশের একটা জোট। অর্থাৎ যেই দেশগুলো শিল্পে খুব উন্নত তারাই হচ্ছে এই এলিট ক্লাবের মেম্বার। এর মধ্যে কারা আছে? এর মধ্যে রয়েছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। দেখেন এইখানে এশিয়ার একটা দেশই রয়েছে, সেটা হচ্ছে জাপান। জাপান কিন্তু একটা উন্নত দেশ এবং শিল্প উন্নত দেশ। চীন
তো বিশ্বের এখন দ্বিতীয় অর্থনীতির দেশ, কিন্তু তারপরও চীন কিন্তু এখানে ইনক্লুড নাই, ঠিক আছে? তাহলে 7টা শিল্পোন্নত দেশ, দেশের মধ্যে রয়েছে কারা? জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং হলো যুক্তরাষ্ট্র। তো এরপরে আসেন যে জি সেভেন প্রতিষ্ঠিত হয়েছে কবে? জি7 প্রতিষ্ঠিত হয় 1975-এ। 1975-এ হচ্ছে জি7 প্রতিষ্ঠিত হয়। তবে যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু হচ্ছে আম, তখন সদস্য সংখ্যা কিন্তু 7টা ছিল না, তখন সদস্য ছিল 6টা। তো এই কারণে তখন নাম ছিল জি6, কিন্তু পরবর্তীতে এটা নাম হয় জি7। কবে জি7 নাম হয় এটা আসলে গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে জি7 কবে প্রতিষ্ঠিত হয়। আসলে এটা আসতে পারে, তবে এটার সম্ভাবনা খুব কম। এর পরবর্তীতে জি7-এ কিন্তু রাশিয়াও যুক্ত হয়েছিল, কিন্তু রাশিয়াকে জি7 থেকে বের করে দেওয়া হয় ঘাড় ধাক্কা দিয়ে, কারণ রাশিয়া 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া তারা দখল করে নিয়েছিল, এই কারণে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। তখন পরবর্তীতে আবারও নাম হয়ে যায় জি7। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে এরকম যে জি7 থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছিল কবে? তাহলে উত্তর হবে 2014 সালে জি7 থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়। তো এই জি7 থেকে যদি কোনো প্রশ্ন আসে, সেটা আসতে পারে আসলে জি7-এর সামিট নিয়ে বা সম্মেলন নিয়ে। তো প্রতি বছরই এই বড় ভাইরা হচ্ছে একটা সম্মেলনে মিলিত হয়। সর্বশেষ জি7-এর যে সম্মেলনটা ছিল সেটা ছিল কানাডার আলবার্টাতে 15 থেকে 17 জুন 2025, এই তারিখে হচ্ছে কানাডার আলবার্টায় 51st বা 51তম সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান সভাপতি কিন্তু হচ্ছে কানাডা। বিমস্টেকের পরবর্তী 52nd সম্মেলনটা অনুষ্ঠিত হবে ফ্রান্সে। সুতরাং সর্ব এর পরবর্তী যে সভাপতি সেটা কিন্তু হবে ফ্রান্স। জি7-এর পরে আপনি যদি 7-এর সাথে আরেকটা 7 লাগিয়ে দেন, তাহলে হয়ে যাবে জি77। জি77-এর এব্রিভিয়েশনটা হচ্ছে গ্রুপ অফ 77 অ্যান্ড চায়না রোমা চ্যাপ্টার। এখানে চায়নাকে কেন আনা হলো? কেন জি77-এর মধ্যে চায়না না, বা কেন এটাকে আলাদা লেখা হলো চায়না? কারণ জি77 যখন প্রতিষ্ঠিত হয় তখন আসলে চায়নার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তখন চায়নাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরাও জি77-এ যুক্ত হও। কিন্তু চায়না তখন বলছে যে জি77 হচ্ছে গরিবদের জোট। তো তখন আহ, জাতিসংঘ বললো যে তুমিও তো গরিব। তখন চায়না বলছে যে না, আমি তো আজীবন গরিব থাকবো না, আমি জি77-এ এইসব খয়রাতি মার্কা যেসব গ্রুপ আছে আমি এগুলোতে যুক্ত হবো না। তখন চায়না এখানে যুক্ত হয় নাই। কিন্তু চায়না বলছে যে ঠিক আছে, অসুবিধা নাই, আমি এখানে যুক্ত হব না, তবে আমি বুদ্ধি পরামর্শ দিব কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে নিজের উন্নতি করা যায়, এগুলো এগুলো নিয়ে আমি গরিব দেশকে, যে সমস্ত গরিব দেশগুলো আছে তাদেরকে আমি পরামর্শ দিব। এই কারণে এটার নাম হয়েছে গ্রুপ অফ 77 অ্যান্ড চায়না রোমা চ্যাপ্টার। তো যাই হোক, জি77 হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট, উন্নয়নশীল বা হচ্ছে স্বল্প উন্নত দেশগুলোর জোট। এটা প্রতিষ্ঠিত হয় 1964-এ। প্রতিষ্ঠা করে আংটার্ড এবং চিকোসক, এবং প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল যে এই যে গরিব দেশগুলো, এরা যাতে আজীবন গরিব না থাকে, এদেরকে যাতে বিভিন্ন সাহায্য সহযোগিতা দেওয়া যায়। এদের সাহায্য সহযোগিতার মধ্যে কি, যেমন এদেরকে খুব স্বল্প সুদে ঋণ প্রদান করা হবে। তারপরে এদেরকে হচ্ছে শুল্ক মুক্তভাবে উন্নত দেশগুলোতে বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে। কারিগরি বিভিন্ন সাহায্য সহযোগিতা করা হবে। এই জিনিসগুলো নিশ্চিত করার জন্যই হচ্ছে জি77 প্রতিষ্ঠিত হয়। তো জি77-এর বর্তমান মেম্বার সংখ্যা হচ্ছে 134, কিন্তু নামটা জি77 রয়ে গিয়েছে কারণ এটার ফাউন্ডিং মেম্বার্স বা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 77। জি77-এর বর্তমান চেয়ারম্যান বা সভাপতি হচ্ছে ইরাক। মধ্যপ্রাচ্যে কিন্তু আরেকটা যুদ্ধ আসন্ন, আপনারা খোঁজখবর রাখেন কিনা জানি না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু আবারও ইরানে হামলা চালাবে, এবং এটা আরব যে দেশগুলো আছে, আরব দেশগুলোর অনুমতি নিয়ে বা অ্যাপ্রুভাল নিয়েই আসলে হচ্ছে এই হামলাটা চালানো হবে। এবং আরব আরব দেশের এই আরব দেশের বিশ্ব বিশ্ব নেতা না, আরব দেশগুলোর নেতারা হচ্ছে এটা অথর্ব, ভণ্ড, অথর্ব। কারণ এরা মনে করতেছে যে ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে এবং এখানেই হচ্ছে ইসরায়েল থেমে যাবে, আমরা ভালো থাকবো, আমাদেরকে ইসরায়েল হামলা হামলা করবে না। এটা তারা মানে এক ধরনের ইলিউশনে আছে। কারণ ইসরায়েল তো এই ইরানকে হারাই থামবে না। হ্যাঁ, সে গ্রেটার ইসরায়েল করার যে তার প্ল্যান, সেই প্ল্যানের দিকে সে আগাবে। এবং আসলে আরব দেশগুলো কি করবে? কিছু করার নাই। এদের আসলে প্রযুক্তিগত দিক বলেন বা এদের হচ্ছে অস্ত্র শস্ত্র বলেন, সব হচ্ছে আমেরিকান, সব হচ্ছে ইসরায়েলের। বুঝতে পারছেন? আপনারা খবর খবর টবর হয়তো রাখেন কেউ কেউ, যে আমেরিকা আগামী 30 তারিখে
একটা মিটিং কল করেছে। সেখানে আমেরিকার যত জেনারেল আছে, যত বাহিনীর যত জেনারেল আছে, যে যেখানে পোস্টেড, সবাইকে ওই মিটিংয়ে অংশগ্রহণ করতে বলা হয়েছে। সাধারণত বড় কোনো কিছু না করলে এই ধরনের কোনো মিটিং কিন্তু করে না, হ্যাঁ, আমেরিকা জেনারেলরা। তো এরকম একটা মিটিং এ ডাক দেওয়া হয়েছে আগামী 30 তারিখ। সুতরাং ওইখানে কি সিদ্ধান্ত আসে ওইটা একটা বড় ব্যাপার। আবার হচ্ছে এখানে আপনার ইউরোপের অনেকগুলো দেশও কিন্তু তাদের যেমন ডেনমার্ক, ফ্রান্স, ওইখানে কিন্তু আহ, যুদ্ধকালীন প্রস্তুতি কেমন হবে এগুলো লিফলেট বিতরণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কারণ ইউরোপে আশঙ্কা করা হচ্ছে যে ইউক্রেনে ফুল ফ্লেডজ আক্রমণ চালানো হতে পারে, অথবা যুক্তরাষ্ট্র এখানে ইউক্রেনের হয়ে এখানে ন্যাটোকে নামাবে। ন্যাটো ও রাশিয়ার বিরুদ্ধে একটা ফুল ফ্লেডজ যুদ্ধ আরম্ভ হবে। তারপরে আবার আরেকটা আশঙ্কাও আছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো ভেনেজুয়েলা আক্রমণ করবে। ভেনেজুয়েলা একদম হচ্ছে তার সর্বশক্তি নিয়ে ভেনেজুয়েলা হয়তো যুক্তরাষ্ট্র দখল করে ফেলতে পারে। এগুলো হচ্ছে আশঙ্কার কথা। আবার এদিক দিয়ে আরেক খবর হচ্ছে যে ওই যে এখানে বাংলাদেশ মায়ানমার সীমান্তেও কিন্তু উত্তেজনা দেখা দিচ্ছে, আমাদের পাহাড়েও আসলে অশান্তি দেখা দিচ্ছে। তো এখন আসলে এই মিটিংটা হওয়ার পরে আসলে বোঝা যাবে যে যুক্তরাষ্ট্র আসলে কেন কি চাচ্ছে বা কোন দিকে আসলে কি চাচ্ছে। তার মানে সামনের অবস্থা আসলে ভালো না। সামনের কি হয় না হয় এটা আসলে ভালো না। তবে বিশেষজ্ঞদের যেটা ধারণা সেটা হচ্ছে যে ইরানে হামলা চালানোর জন্যই আসলে ওই মিটিংটা কল করা হয়েছে। হয় ইরানে হামলা, আর না হয় হচ্ছে আপনার ভেনেজুয়েলা দখল, হইতে পারে। আবার আমাদের এখানে আছে, এখানে মায়ানমারে বা এখানে বাংলাদেশ, এই এরিয়াতেও যুক্তরাষ্ট্র ফোকাস দিতে পারে। তবে ইরান, ইরানে হামলা চালানোর ওইটাই হচ্ছে সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, এরপরে আসেন চায়না সদস্য। চায়না এটা তো বললামই। এই G77 থেকে, G77-এর মধ্যেও একটা গ্রুপ আছে আবার, মানে গরিবদের মধ্যেও ডাহা গরিব যারা, গরিবদের মধ্যেও যারা আরো গরিব, তাদের নিয়ে হচ্ছে একটা গ্রুপ আছে। সে তাদের নিয়ে গ্রুপটা হচ্ছে এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রি। মানে G77 হচ্ছে উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যারা আবার একটু বেশি পিছিয়ে পড়া, তাদের নিয়ে একটা গ্রুপ হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি বা স্বল্প উন্নত দেশ। তো এই স্বল্পোন্নত দেশের যে এই গ্রুপটা এলডিসি, এই এলডিসি তৈরি হয় হচ্ছে 1971 সালে। এই সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন যেহেতু এলডিসি নিয়ে খুব আলাপ আলোচনা হয় এবং সামনের বছরই বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট হবে, সুতরাং এলডিসি আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট। তো এই লিস্ট ডেভেলপড কান্ট্রিজ গ্রুপটা তৈরি হয় হচ্ছে 1971 সালে এবং তৈরি করে কে ইকোসক। আর বাংলাদেশ 1975 সালে, বাংলাদেশ 1975 সালে হচ্ছে এলডিসি ভুক্ত হয়। এই দুইটা সালই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো বর্তমানে এই এলডিসি ভুক্ত দেশের সংখ্যা হচ্ছে টোটাল 44টা। এবং এই এলডিসি দেশগুলো আসলে কেমন উন্নয়ন করছে, উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাদের কি কিরকম অবস্থা, এই দেশগুলোর কোঅর্ডিনেশন করা বা সমন্বয় করা, এই কাজটা করে হচ্ছে ইউএনডিপি। সর্বশেষ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ থেকে বের হওয়া দেশ হচ্ছে সাও তোমে প্রিন্সিপে। এটা হইলো আম, আফ্রিকান একটা কান্ট্রি, তারা হচ্ছে এলডিসি গ্রাজুয়েট হয়েছে 2024 সালে। সর্বশেষ এই দেশটাই কিন্তু এলডিসি গ্রুপ থেকে বের হয়েছে। আর 2026 সালে টোটাল 3টা দেশ হচ্ছে এলডিসি থেকে বের হবে, এর মধ্যে বাংলাদেশও আছে। তো এলডিসি থেকে বের হইতে হইলে কি কি দরকার হয়? আসলে এলডিসি থেকে বের হইতে হইলে আপনার 3টা ক্রাইটেরিয়াতে আপনার পাশ করতে হয়। এই 3টা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যে পার ক্যাপিটা ইনকাম সেটা $1222 উপরে হইতে হবে। তারপরে হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স 66 বেশি বা সমান থাকতে হবে। আর হচ্ছে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স, এটা 32 অথবা তার কম থাকতে হবে। তো এইগুলা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে নাইস টু নো। এখান থেকে প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে এই এলডিসি থেকে গ্রাজুয়েট হইতে হইলে কয়টা ক্রাইটেরিয়া পাস করতে হয়? তাহলে 3টা ক্রাইটেরিয়া পাস করতে হয়। আর ওই ইন্ডেক্স গুলো একটু নাইস টু নো হিসেবে মনে রাখতে পারেন, না মনে রাখতে পারলে বাদ দিতে পারেন। এই এখানে আবার এরকম আসতে পারে যে নিচের কোনটি হইলো এলডিসি গ্রাজুয়েটের ক্রাইটেরিয়া নয়, অথবা এলডিসি গ্রাজুয়েটের ক্রাইটেরিয়া, এরকম প্রশ্ন আসতে পারে যদি 47-এর মতো প্রশ্ন করে। ভবিষ্যতে গ্রাজুয়েট হবে 3টা দেশ, বাংলাদেশ, নেপাল এবং হচ্ছে লাওস। এই 3টা দেশ হচ্ছে ভবিষ্যতে গ্রাজুয়েট হবে 2026 সালে। ওকে, তো এই যে এলডিসি থেকে গ্রাজুয়েট হবে বা হইতে পারবে, এই জিনিসগুলা
কে কে দেখভাল করে বা এটা কে নির্ধারণ করে? এটা নির্ধারণ করে ইকোসকের একটা কমিটি। সেই কমিটিটার নাম হচ্ছে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, বা সংক্ষেপে সিডিপি। ইকোসকের এই কমিটিটাই হচ্ছে এলডিসি গ্রাজুয়েট হওয়ার সুপারিশ করে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে যে স্বল্পোন্নত তালিকায় নতুন অন্তর্ভুক্তি, তালিকা থেকে উত্তরণ হওয়ার যোগ্যতা সম্পন্ন দেশ চিহ্নিত করে হচ্ছে এই সিডিপি। তো জাস্ট এতটুকু জানলে আসলে চলবে যে সিডিপি কি করে, সদস্য সংখ্যা কত এটা জানার আসলে কোনো প্রয়োজন নাই, সিডিপি কবে প্রতিষ্ঠিত হয় এটাও জানার আসলে কোনো প্রয়োজন নাই। দ্য গ্রুপ অফ টোয়েন্টি, দ্য গ্রুপ অফ টোয়েন্টি এটা হচ্ছে জি20, এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে জি20। জি20, এই জি20 দেশগুলো হচ্ছে মূলত শিল্পোন্নত দেশগুলোর একটা জোট, এবং এই দেশগুলোর আওতায় পৃথিবীর টোটাল অর্থনীতির 85% হচ্ছে তাদের আওতায়, এবং বিশ্ব বাণিজ্যের প্রায় 75% হচ্ছে তাদের হাতে নিয়ন্ত্রিত হয়। তার মানে বুঝতে পারছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ জোট। তো প্রতিষ্ঠা পায় 1999 সালে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জি20 নামটা হচ্ছে জি20, কিন্তু এটার সদস্য সংখ্যা কিন্তু 20টা না, সদস্য সংখ্যা হচ্ছে 21টা। ঠিক আছে, সদস্য সংখ্যা হচ্ছে 21টা। তাহলে জি20-র মেম্বার টোটাল হচ্ছে 21। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, ভারত, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন। এখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে, এই সদস্য গুলা কে কে আছে ওগুলো আপনার মুখস্থ না করলেও চলবে। আপনি যেটা মুখস্থ করবেন সেটা হচ্ছে যে জি20-র সদস্য দেশ কয়টা। যদি বলা হয় সদস্য দেশ কয়টা, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 19টা। কেন? কারণ দেখেন শেষে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন তো কোনো দেশ না, এটা হচ্ছে একটা জোট। তাইলে টোটাল মেম্বার হচ্ছে 21। যদি বলা হয় টোটাল দেশ কয়টা, সেক্ষেত্রে হবে 19টা। আর প্রশ্ন আসতে পারে যে কোন দুইটা জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য বা জি20 সদস্য। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন না, জি20 সদস্য, তার উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আর জি20-র সর্বশেষ মেম্বার হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ঠিক আছে, এইউ, আফ্রিকান ইউনিয়ন হচ্ছে জি20-র মেম্বার। জি20-র উদ্যোক্তা দেশ ফ্রান্স, নাইস টু নো। বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে সিরিল রামাফোসা। কেন বর্তমান চেয়ারম্যান সিরিল রামাফোসা? কারণ হচ্ছে আহ, এই জি20-র বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আসলে ব্রাজিল, সাউথ আফ্রিকা। সাধারণত যেই দেশ প্রেসিডেন্ট থাকে সেই দেশ থেকে আসলে চেয়ারম্যান নির্বাচিত হয়। তো এই কারণেই সিরিল রামাফোসা হচ্ছে বর্তমান জি20-র চেয়ারম্যান। জি20-র সর্বশেষ যে এই সম্মেলন সেটা ছিল 19তম সম্মেলন, 19 সামিটটা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। আর পরবর্তী সামিটে তাহলে কোথাও অনুষ্ঠিত হবে? যেহেতু সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হচ্ছে চেয়ারম্যান, সুতরাং পরবর্তী সম্মেলনটা সাউথ আফ্রিকাতেই হবে। 2025 সালের নভেম্বরের দিকে সাউথ আফ্রিকাতে এইখানে এই সম্মেলনটা হবে, এবং এই জি20-র সম্মেলনে ট্রাম্প বলছে যে সে থাকবে না, কারণ সে এদেরকে গোনে না। ট্রাম্প সে থাকবে না বলছে। ট্রাম্পের প্রতিনিধিত্ব করবে হচ্ছে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জেডি ভান্সকে সে পাঠাবে এখানে, সে এটা সে ঘোষণা দিছে। এখন এটা 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 কেন বললাম? কারণ হচ্ছে একটা 47 এমন একটা প্রশ্ন আসছিল যে জি20-তে কোন দেশ অংশগ্রহণ করবে না। তো জি20-তে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে না ব্যাপারটা ওইরকম না, অংশগ্রহণ করবে, তবে ট্রাম্প কাকু আসবে না, ট্রাম্প কাকুর বদলে জেডি ভান্স আসবে। জি20 ট্রয়িকা, জি20 ট্রয়িকা নামে একটা টার্ম আছে। এই ট্রয়িকা নামটা দেখলে আমি শিওর আপনাদের মধ্যে তিন সংখ্যাটা মনে হয়, যে মনে হয় যেন একটা তিন তিন একটা ভাব আসে, ট্রয়িকা ট্রয়িকা মানে মনে হয় যেন তিন তিন। তো জি20 ট্রয়িকা মানে হচ্ছে এখানে আসলে তিন তিন মানে কি, তিন মানে হচ্ছে জি20টা পরিচালনা করার জন্য এই জি20 ট্রয়িকা নামের একটা টার্ম আছে। এটা মূলত হচ্ছে বর্তমান যে প্রেসিডেন্ট আছে, বর্তমান যে যে দেশটা চেয়ারম্যান, সাবেক যে চেয়ারম্যান, প্লাস সামনে যে চেয়ারম্যান হবে, এই তিনটা সদস্য মিলে জি20 ট্রয়িকা প্রতিষ্ঠিত হয়। তো বর্তমানে জি20 ট্রয়িকার মধ্যে রয়েছে ব্রাজিল, কারণ ব্রাজিল এর আগে সভাপতি ছিল। বর্তমান হচ্ছে সাউথ আফ্রিকা, কারণ বর্তমান সাউথ আফ্রিকা হচ্ছে সভাপতি। আর এর পরবর্তী সভাপতি হবে দ্য ইউনাইটেড স্টেটস। তার মানে এখন জি20 ট্রয়িকাতে রয়েছে ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে যদি প্রশ্ন আসে এরকম যে জি20-র পরবর্তী সভাপতি কে, তাহলে উত্তর হবে যুক্তরাষ্ট্র। চীনের চীনের হচ্ছে বিআরআই প্রকল্প বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ,
এইটাকে টেক্কা দেওয়ার জন্য G20 লোকজন মিলে তারা একটা নতুন পথ খোলার প্ল্যান করেছে। এই পথটার নাম হচ্ছে G20 করিডোর, আর এটার অফিসিয়াল নাম হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, বা সংক্ষেপে IMEC, এবং এটাকে সংক্ষেপে নিউ স্পাইস রুটও বলা হচ্ছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে নিউ স্পাইস রুট এটা কোন জোটের আন্ডারে বা কোন জোটের হচ্ছে সাথে সম্পর্কিত, তাহলে হবে G20। ঠিক আছে, তো এইটার মেইন উদ্দেশ্য হচ্ছে মোটামুটি ভারত থেকে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত রেল এবং সমুদ্র পথ নির্মাণ করা, এবং এই সবগুলো জায়গাকে, সবগুলো দেশকে রেল এবং সমুদ্র পথের আওতাভুক্ত করা। ঠিক আছে, ওকে, আমরা সর্বশেষ যে গ্রুপটা দেখবো সেটা হচ্ছে G24। এটা খুব একটা আসলে গুরুত্বপূর্ণ না, এটার কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। G24 এর মেইন কাজটা হচ্ছে যে এটা হলো গরিব দেশগুলোর একটা জোট। তো এই গরিব দেশগুলোর আহ, যে অধিকার এবং গরিব দেশগুলোর যে স্বার্থ, এই স্বার্থ এবং অধিকার দেখার জন্য এটা তৈরি হয়। তো স্বার্থ অধিকার কোথায় দেখবে? মূলত বিশ্বব্যাংক এবং IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে দরিদ্র দেশগুলোর স্বার্থ রক্ষা করা বা স্বার্থ হাসিল করা, এগুলোর জন্য কাজ করে হচ্ছে G24। এই জাস্ট এতটুকু জানলে চলবে G24 এর। বর্তমান সদস্য আসে 28টা, কোনো প্রয়োজন নাই, নাইস টু নো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বা সংক্ষেপে হচ্ছে WEF। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটার কাজটা আসলে কি বা এটা কি করে? এটা হচ্ছে যে এটা প্রতি বছর একটা সম্মেলন ডাক দেয়। এই সম্মেলনটা হয় হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে, এবং এখানে বিভিন্ন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিনিধি, অর্থনীতিবিদরা এখানে উপস্থিত থাকেন, এবং চলমান অর্থনৈতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে তারা হচ্ছে আলাপ আলোচনা করেন, প্লাস হচ্ছে কিভাবে সরকারি বেসরকারি সহযোগিতা বৃদ্ধি করা যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি করা যায়, এগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করে। তো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা হচ্ছেন ক্লস সোয়াব। এই ক্লস সোয়াব নামটা আপনারা এর আগেও দেখেছেন। কোথায় দেখেছেন? ক্লস সোয়াবের নামটা আপনারা দেখেছিলেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন আপনাদেরকে বলেছিলাম তখন, কারণ এই ক্লস সোয়াব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামটা হচ্ছে আসে। প্রতিষ্ঠিত হয় 1971-এ। 1971, একটু আগে আপনারা আরেকটা জায়গায় দেখেছেন, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এলডিসি। এলডিসি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1971-এ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর হচ্ছে জেনেভা, তবে এটার প্রতি বছর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে। এশিয়ান ক্লিয়ারিং কাউন্সিল, বা হচ্ছে আকু। আপনারা যদি পত্রিকা পড়েন নিয়মিত, তাহলে একটা তথ্য হয়তো আপনাদের দৃষ্টিগোচর হতে পারে। সেটা হচ্ছে যে প্রায়ই দেখবেন যে বাংলাদেশ ব্যাংক আকুর পেমেন্ট করেছে, বাংলাদেশ ব্যাংক আকুর এত মিলিয়ন ডলার পেমেন্ট করেছে। তো আকু জিনিসটা কি? আকু জিনিসটা হচ্ছে, ধরেন বাংলাদেশ এবং ভুটান দুজনের সাথে ব্যবসা বাণিজ্য আছে। ধরেন বাংলাদেশ ভুটানে $100 পণ্য রপ্তানি করলো, ভুটান আবার বাংলাদেশে $60 পণ্য। তাহলে আমি যদি ট্র্যাডিশনাল হিসেবে চিন্তা করি, তাহলে শুরুতে বাংলাদেশ থেকে $100 যাবে ভুটান, থেকে $100 আসবে হচ্ছে বাংলাদেশে, আবার বাংলাদেশ থেকে $60 যাবে হচ্ছে ভুটানে। তো এতে করে কি হয় যে এই আপনারা জানেন যে ডলারের যখন কনভার্সন হয় অন্য একটা কারেন্সিতে, তখন কিন্তু কিছু টাকা পয়সা আসলে লস হয়। হ্যাঁ, তো একবার আমি ধরেন বাংলাদেশের একজন ব্যবসায়ী, তাহলে আমি হচ্ছে ভুটানে রপ্তানি করলাম ডলারে, বাংলাদেশে সেই ডলার আসলো, বাংলাদেশ ব্যাংক আবার ডলারটা ভাঙায় আমাকে টাকা দিল। আবার আমি ধরেন আমদানি করলাম ভুটান থেকে, সেটা আমি ডলার দিয়ে আমদানি করলাম। হ্যাঁ, তারপর ডলারটা আবার ভাঙাইলাম, এইগুলো মহা ঝামেলা। তো এই কারণে কিছু দেশ মিলে চিন্তা করলো যে আমাদের যাদের সাথে এরকম হচ্ছে পারস্পরিক লেনদেনের সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে, আমরা তো এরকম একটা সিস্টেম করতে পারি যে ভুটান আমাদের দেশে $100 পণ্য আমাদের দেশ থেকে সে আমদানি করছে, তার মানে আমি তার থেকে $100 পাই। আবার ভুটান থেকে আমি $60 পণ্য আনছি, তার মানে ভুটানকে আমি $60 দিব। এরকম না করে আমাদের যে মেইন পার্থক্যটা, আমি যদি ভুটানকে জাস্ট $40 দিয়ে দিই, বা ভুটান যদি আমাকে জাস্ট $40 দিয়ে দেয়, তাইলেই তো হয়ে যাচ্ছে। কারণ তাইলে আমি হচ্ছে আমার এখানে ডলার আলাদা করে খরচ করতে হচ্ছে না, ভুটানেরও এক্সট্রা করে ডলার খরচ করতে হচ্ছে না, তার খরচ হচ্ছে মাত্র $40। তাহলে এইভাবে যদি মিউচুয়াল একটা জিনিস করা যায়, তাহলে ভালো হয়। এই চিন্তা ভাবনা থেকে হচ্ছে আকু তৈরি হয়েছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হচ্ছে এশিয়ার 10টা কেন্দ্রীয় ব্যাংকের একটা জোট, যেটার
সদর দপ্তর হচ্ছে ইরানের তেহরানে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রয়োজন নাই, এটা প্রতিষ্ঠিত হচ্ছে এসকাপ। তো এগুলোর কাজই হচ্ছে যে নিজেদের মধ্যে যে সমস্ত ব্যবসা বাণিজ্য হবে সেগুলোর পেমেন্টটা এই যে এইভাবে পরিশোধ করা। তাহলে এখানে 10টা দেশ কারা কারা আছে দেখেন, এখানে কারা কারা আছে: বাংলাদেশ, বেলারুশ, ভুটান, ইন্ডিয়া, ইরান, মালদ্বীপস, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং হচ্ছে শ্রীলঙ্কা। এই 10টা দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে হচ্ছে আকু প্রতিষ্ঠিত। ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে হচ্ছে ইকো। এটা মূলত হচ্ছে এশিয়ার মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে সেখানকার একটা অর্থনৈতিক সংস্থা বা অর্থনৈতিক জোট। এটা প্রতিষ্ঠিত হয় কবে এটা প্রয়োজন নাই। প্রতিষ্ঠাতা হচ্ছে ইরান, তুরস্ক এবং হচ্ছে পাকিস্তান। সদর দপ্তর হচ্ছে ইরানের তেহরানে অবস্থিত। ইরানের তেহরানে কিন্তু আমরা আরেকটা সদর দপ্তরও পেলাম, সেটা হচ্ছে কি, এই যে একটু আগে আমরা আকু দেখলাম, আকুরও কিন্তু সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত। তো বর্তমান ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য সংখ্যা হচ্ছে 10টা। আমরা 10টা সদস্য সংখ্যা কোথায় কোথায় পেয়েছি? আমরা আসিয়ানে পেয়েছি, আসিয়ানে পেয়েছি, আমরা হচ্ছে পেয়েছি আকুতে পেয়েছি, আমরা আমরা পেলাম এখন ইকোতে। তো এই সবগুলো সদস্য সংখ্যা হচ্ছে 10টা। সদস্য এখানে কারা কারা আছে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, এটা আসবে না পরীক্ষাতে। জাস্ট মাথায় রাখবেন যে এশিয়ার মধ্যবর্তী অঞ্চল। ওকে, সর্বশেষ আমরা দেখব হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে এসসিও। এসসিও এটা মূলত হচ্ছে চীনের নেতৃত্বে গড়ে ওঠা একটা অর্থনৈতিক সংস্থা, যেটা প্রতিষ্ঠিত হয় 2001 সালে এবং সদর দপ্তর চীনের বেইজিং অবস্থিত, যেহেতু চীন এটা প্রতিষ্ঠা করেছে এই কারণে। আর এটার সর্বশেষ সম্মেলনটা হয় হচ্ছে ইসলামাবাদে, পরবর্তী সম্মেলনটা অনুষ্ঠিত হবে হচ্ছে চীনে। এখানে সদস্য সংখ্যা কিন্তু 10টা। কে কে আছে দেখেন একটু, এটা একটু পড়ি আমি কে কে আছে এখানে: চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, বেলারুশ, উজবেকিস্তান, ইরান এবং হচ্ছে কাজাখস্তান। এইগুলো হচ্ছে এসসিওর সদস্য। এর মধ্যে সর্বশেষ সদস্য হচ্ছে বেলারুশ। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা আমাদের আজকের জার্নি শেষ করে ফেললাম। তাহলে আমরা রিক্যাপটা করব কোত্থেকে? আমরা রিক্যাপটা করি হচ্ছে ডি8 থেকে, না অ্যাপেক থেকে আমরা রিক্যাপ করব। অ্যাপেকের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে দেশগুলো আছে তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। সদস্য দেশ হচ্ছে টোটাল 21টা, আর জি20 সদস্য কিন্তু 21টা। সদর দপ্তর সিঙ্গাপুরের কুইন্সটন। ডি8 এটা প্রতিষ্ঠিত হয়েছে 1997-এ। বিমস্টেকও কিন্তু 1997-এ প্রতিষ্ঠিত হয়েছে, দুইটা সাল কিন্তু একই। ইস্তানবুলে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর ইস্তানবুলে। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 9টা। সর্বশেষ হচ্ছে আজারবাইজান। সদস্য কারা কারা আছে দেখেন: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, তুর্কি, মিশর। সাথে হচ্ছে আজারবাইজান। ওকে, সর্বশেষ সম্মেলন হয়েছে মিশরে 2024 সালের ডিসেম্বরের দিকে। 11তম সম্মেলন ছিল, সেখানকার থিম ছিল স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এবং হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ। পরবর্তী সম্মেলন হবে ইন্দোনেশিয়াতে, মানে পরবর্তী সভাপতি হচ্ছে ইন্দোনেশিয়া। ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, এইটা হচ্ছে সদস্য 28টা, ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস হচ্ছে যুক্তরাষ্ট্র। নাফটা আগে ছিল এখন নাই, বর্তমান হচ্ছে ইউএসএমসিএ, টোটাল সদস্য 3টা, স্বাক্ষরিত হয় 2018-এ এবং মেয়াদকাল হচ্ছে 16 বছর। অর্থনৈতিক জোটের মধ্যে দেখলাম আমরা 7টা শিল্পোন্নত দেশ মিলে তৈরি হয়েছে জি7। এখানে একমাত্র এশিয়ান দেশ হচ্ছে জাপান। 1975 সালে প্রতিষ্ঠিত হয়। 2014 সালে আহ, রাশিয়াকে হচ্ছে জি7 থেকে বের করে দেওয়া হয়। যখন রাশিয়া জি7-এ ছিল তখন জি7 নাম ছিল জি8। সর্বশেষ সামিট হচ্ছে 51st সামিট, যেটা হয়েছে আলবার্টার কানাডাতে। আর এর পরবর্তী সম্মেলনটা হবে হচ্ছে ফ্রান্সে। জি77 প্রতিষ্ঠিত হয় 1964-এ। সদস্য সংখ্যা 134। সভাপতি হচ্ছে ইরাক। স্বল্পোন্নত দেশ এলডিসি 1971-এ প্রতিষ্ঠিত। বাংলাদেশ সদস্য পদ লাভ করে 1975-এ। বর্তমান স্বল্পোন্নত দেশ হচ্ছে 44টা। এর মধ্যে সর্বশেষ বেরিয়ে গিয়েছে সাউথ ওয়েস্ট প্রিন্সিপে। পরবর্তী 2026 সালে বের হবে বাংলাদেশ, নেপাল এবং হচ্ছে লাওস। এর আগে আমরা দেখলাম যে এএলএসি গ্রাজুয়েট হচ্ছে 3টা ক্রাইটেরিয়াতে হচ্ছে পাশ করতে হয়, এই হচ্ছে সেই 3টা ক্রাইটেরিয়া। সিডিপি হচ্ছে এই কে পাশ করবে কে করবে না এগুলো আসলে সুপারিশ করে হচ্ছে সিডিপি। গ্রুপ অফ 20 এখানে সদস্য সংখ্যা হচ্ছে 21টা, তবে জোট আছে 2টা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। বর্তমান চেয়ারম্যান হচ্ছে সিরিল রামাফোসা, বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সাউথ আফ্রিকা। পরবর্তী সম্মেলন হবে হচ্ছে সাউথ আফ্রিকাতে। জি20 ট্রয়িকাতে রয়েছে ব্রাজিল, সাউথ আফ্রিকা, দ্য ইউনাইটেড স্টেটস। জি20 করিডোর: ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর বা সংক্ষেপে আইএমইসি। গ্রুপ অফ
24, এখানে মেম্বার রয়েছে টোটাল 28টা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটার সদর দপ্তর জেনেভা। প্রতি বছর দাভোসে হচ্ছে সম্মেলন অনুষ্ঠিত হয়। আকুর সদস্য 10টা, সদর দপ্তর ইরানের তেহরান। ইকোর সদস্য 10টা, সদর দপ্তর ইরানের তেহরান। এবং ইকো ইকো এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এইটার সদস্য হচ্ছে 10টা। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে চীন, এবং এটার সদর দপ্তর চীনের বেইজিং অবস্থিত, এবং পরবর্তী সম্মেলনটা অনুষ্ঠিত হবে চীনে। এই ছিল আমাদের আজকের পড়াশোনা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা হচ্ছে উত্তর দিবেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ বিমস্টেকের কোন খাতে নেতৃত্ব দিচ্ছে? বাংলাদেশ বিমস্টেকের কোন খাতে নেতৃত্ব দিচ্ছে বলেন। খাত যদি বলা হয় সেটা হবে বাণিজ্য, বাণিজ্য বিনিয়োগ। হ্যাঁ, বাণিজ্য এবং বিনিয়োগ, ট্রেড, ঠিক না? এই খাতে হচ্ছে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। আর যদি বলা হয় উপখাত কোনটা, উপখাত, আর যদি বলা হয় উপখাত কোনটা, উপখাত হচ্ছে ব্লু ইকোনমি, উপখাত হচ্ছে ব্লু ইকোনমি। ওকে, ওকে। তারপরে হচ্ছে বলেন যে বিমস্টেকের নেক্সট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বিমস্টেকের নেক্সট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। ওকে। তারপরে বলবেন যে সার্কের সম্মেলন কয়বার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে? সার্কের সম্মেলন কয়বার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে? 3বার, 3বার। সার্কের সম্মেলন 3বার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে বলবেন যে জি20-র সদস্য দেশ কয়টা? জি20 সদস্য দেশ কয়টা? এই, সদস্য দেশ বলছি, সদস্য দেশ। সদস্য দেশ কয়টা? 19টা। জি20-র সদস্য দেশ হচ্ছে 19টা, সদস্য দেশ 19টা। ওকে। আচ্ছা, তারপরে বলেন যে জি20-র বর্তমান চেয়ারম্যান কে? জি20-র বর্তমান চেয়ারম্যান কে? সিরিল রামাফোসা। তারপর হচ্ছে কে? দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা। ওকে। তারপরে হচ্ছে বলবেন তারপরে হচ্ছে বলবেন যে বিমস্টেকের বর্তমান সদস্য কয়টা? 7টা। বর্তমান সদস্য হচ্ছে 7টা। ওকে। হ্যাঁ, আকুর সদর দপ্তর কোথায়? আকুর সদর দপ্তর কোথায়? আকুর সদর দপ্তর হচ্ছে ইরানের তেহরানে অবস্থিত। ওকে। তারপরে হচ্ছে বলবেন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে বলবেন আহ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটার সদস্য সংখ্যা কত? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 10টা। 10টা। ওকে। 10টা। সাংহাই হচ্ছে 10। আচ্ছা, বলেন তো আজকে আমরা কয়টা সংস্থার সদস্য সংখ্যা 10 পড়েছি? কি কি, মানে কোনটা কোনটা দেখছি ওটা বলেন। কোনটা কোনটা দেখছি? আসিয়ান দেখলাম, আকু দেখলাম, এসসিও দেখলাম, ইকো দেখলাম। 4টা, ঠিক না? 4টা দেখেছি আমরা। ওকে। সার্ক প্রতিষ্ঠিত হয়েছে কবে বলেন তো? সার্ক প্রতিষ্ঠিত হয়েছে কবে? সার্ক প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1985। 1985-এ সার্ক প্রতিষ্ঠিত হয়েছে। ওকে। তারপরে বলেন তারপরে বলবেন হচ্ছে 1979-এ আমরা কি কি ঘটনা দেখলাম বলেন তো? 1979-এ 1979 সিডাও এবং হচ্ছে বাংলাদেশ জয়েন করছে পিস কিপিং এ। ওকে। বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছে কবে? বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1997। 1997 এ আরেকটাও প্রতিষ্ঠিত হয়েছে, কোনটা বলেন তো? আমরা দেখেছি আজকে ক্লাসে, কোনটা? ডি8। ডি8 প্রতিষ্ঠিত হয়েছে 1997-এ। ডি8 প্রতিষ্ঠিত হয়েছে 1997-এ। আচ্ছা, এরপরে বলবেন আম, যে হচ্ছে এর 30 বছর আগে আরেকটা গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল 30 বছর আগে। আসিয়ান। আসিয়ান। আসিয়ান কোন ডিক্লারেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? আসিয়ান কোন ডিক্লারেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? ব্যাংকক। ব্যাংকক, ঠিক আছে, ব্যাংকক। ওকে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে এরপরে বলবেন যে ডি8-এর বর্তমান সভাপতি কে? কোন দেশ? ইজিপ্ট। পরবর্তীতে কে হবে? পরবর্তীতে কে হবে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, গুড। ইন্দোনেশিয়া হবে। আচ্ছা, এরপরে বলেন যে বাংলাদেশের সদর দপ্তর দেখলেন কয়টা জোট বা সংস্থার? 2টা। 2টা দেখেছেন, 2টা, ঠিক না? 2টা। সিডাপ এবং হচ্ছে বিমস্টেক। সিডাপ এবং হচ্ছে বিমস্টেক। সিডাপ এবং হচ্ছে বিমস্টেক। ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।